আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা ফাহাস টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলে না ফেসবুক পেজে। আজকের এইচএসসি 2024 ফাইনাল ম্যাচ ইংলিশ ফার্স্ট পেপার আমরা তিনজন সহযোদ্ধা এবং সতীর্থ একসাথে দাঁড়িয়েছি। আমি তৌফিক তাজ, সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম রাসেল। সো দুইটাই সাইফুল এস স্কোয়ার টি, ঠিক আছে। আজকে মূলত আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের অলরেডি সাজেশন দেওয়া আছে, আর অলরেডি আমরা আজকে কিছু জিনিস পড়াবো। তো শুরুতে আমি সাইফুল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি, কারণ তিনি একটা জরুরি প্রয়োজনের জন্য তাকে একটু যেতে হবে। আমি আর রাসেল মিলে আজকে ক্লাসটা কন্ডাক্ট করবো। ধন্যবাদ তৌফিক তাজ স্যার। আজকে মূলত যে ক্লাসটা তৌফিক তাজ স্যার এবং রাসেল স্যার করাবেন, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আমার একটা বিনীত অনুরোধ, এই ক্লাসটা হয়তোবা তোমাদের নেক্সট যে পরীক্ষাটা আসতেছে, অর্থাৎ ইংরেজি পরীক্ষাটা, সেটা তোমাদের অবশ্যই কোনো না কোনো একটা কাজে ফলপ্রসূ হবে। আমি তোমাদেরকে বলে রাখি। আর আজকে যদিও আমি থাকতে পারতেছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। তবে তোমরা এইটা আমার একদম রিকোয়েস্ট বলতে পারো, স্যার দুইজনের ক্লাসটা কইরো, এবং ক্লাসের মধ্যে যদি যতটুকু পারো মনোযোগ সহকারে যদি করতে পারো, আল্লাহর রহমতে তোমাদের একটা ভালো রেজাল্ট আসবে। এইটুকু বলেই আমি আপাতত আজকে শেষ করতে চাচ্ছি। স্যার কন্টিনিউ করেন। স্যার থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকেন। সাইফুল ইসলাম স্যারের জন্য অনেক শুভকামনা। তো শুরুতে রাসেল কিছু বলেন, আর ওরা স্টুডেন্টরা আসলে এঙ্গেজ হইতে থাকুক, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি দিয়ে শুরু করব? তোমরা অবশ্যই আমাদের যে সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম, সাজেশন গাইডলাইন, আশা করছি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যারা দেখো নাই তারা ইউটিউবে গেলেই পেয়ে যাবে আমাদের ফার্স্ট টিউটোরিয়াল চ্যানেলে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা তাহলে স্যার কী করাবেন, এই ধরনের একটা প্রশ্নের উত্তর যদি দিতে চাই, অ্যাকচুয়ালি আজকের ক্লাসে আমরা 3টা প্যাসেজ নিয়ে এসেছি, মোস্ট ইম্পর্টেন্ট এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যে কোশ্চেনটা দেখাচ্ছি এটা স্যাম্পল কোশ্চেন, তোমাদেরকে এইভাবে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হয়, তার কিছু টেকনিক তোমাদেরকে আমরা আজকে দেখাবো মূলত, ঠিক আছে? সো তোমরা জয়েন হয়ে যাও, আমরা প্যাসেজগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, হ্যাঁ, প্রথম প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি ইউনিট 8 লেসন 4, দ্যাট মিনস স্ট্রিট চাইল্ড, লাইফ অফ আ স্ট্রিট চাইল্ড। তোমরা জানো আমেরিগো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, কিন্তু এখানে ইম্পর্টেন্টের চেয়ে বেশি বিষয় হলো যে তোমরা এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট কীভাবে অ্যান্সার করবে সেই বিষয়টা এখানে বলা আছে, ঠিক আছে? তো আশা করছি তোমরা ক্লাসটা অনেক এনজয় করবে। তার স্যার প্রথমে শুরু করছে ক্লাসটা, ঠিক আছে? ওপেনিং, থ্যাংক ইউ। ওপেনিং করে দিয়ে গেছে, আমি এখন আসলে ফার্স্ট ডাউনে আছি, ঠিক আছে? ঠিক আছে, তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে, আমি 30 সেকেন্ড সময় নিব, সেটা হচ্ছে যে তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা যারা ক্লাসে জয়েন করো নাই। তোমরা দ্রুত একটু জয়েন করে ফেলো যারা যারা জয়েন করতে চায়। অদম্যবাসী কই, একদম এক্স্যাক্টলি অদম্যবাসী কই। হ্যাঁ, আচ্ছা, মূলত আমরা আজকে প্যাসেজের দিকে ফোকাস, ওইভাবে ঠিক প্যাসেজটা আমরা আজকে পুরোটা ট্রান্সলেট করব না, বিকজ অফ করলে অনেক সময় লাগবে তোমাদের পরীক্ষার আগে। তোমরা সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ। আমরা আসলে জানি যে এইখানে দিস ওয়ান কালার কোনটা নিব, ইয়েলো নিয়ে নি, ইয়েলো রেডে, রেডে গেলে একটু ঝামেলা না? না, হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, সো সমস্যা নাই। ওকে, না এটা তো আমার একটু পরে লাগবে আসলে। আমরা একটু নিচের দিকে যাই একটু। ওকে, সো আসি এবার, ঠিক আছে? টোটাল কতজন আছে? 400। অদম্য 24, এক্স্যাক্টলি অদম্য 24। নুসরাত জাহান, আশিকা, ইবিআই ওয়ানরা কোথায়? এই যে আচ্ছা, সবাই চলে আসতে থাকবে। প্রথমত আমাদের আসলে এমসিকিউ যেটা আসলে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। হ্যাঁ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের এই জায়গা থেকে আজকে একটু ইন্টারঅ্যাক্টিভ সেশন, কারণ তোমরা এখানে আমি কিছু প্রশ্ন করতে থাকবো, তোমরা একটু অ্যান্সার করতে থাকবে। এই প্যাসেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসেন, আমরা এই প্যাসেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা একটু খেয়াল করি যে দ্য এইজ গ্রুপ দ্যাট আমেরিগো বিলংস টু,
একটু মাথায় রাখি, এই যে বিলংস টু শব্দের অর্থ হচ্ছে অধিকারে থাকা, হ্যাঁ, অথবা এখানে আইডেন্টিফাইস নির্ণয় করে হিম তাকে, কি হিসাবে নির্ণয় করে? মূলত 4টা অপশন দেওয়া আছে, অ্যান ইনফ্যান্ট, এরপরে বলা আছে চাইল্ড, টিনেজার অ্যান্ড অ্যাডাল্ট। সো তাকে এখন সাইফুল অলরেডি, রাসেল অলরেডি দেখাই দিছে যে কি 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 দেখাচ্ছে। আসলে বলো তো এখানে কি হইতে পারে, তোমাদের কাছ থেকে একটু আমরা হলো আশা করতেছি, ঠিক আছে? যে স্যার ওদেরকে আমেরিকার বয়সটা দেখাই দিই আমরা। ইয়েস শিওর, আমেরিকার বয়সটা আমরা দেখাই দিই। সেটা হচ্ছে যে এই যে 13 ইয়ার্স ওল্ড, হ্যাঁ 13 ইয়ার্স ওল্ড, 13 ইয়ার্স ওল্ড। এইখান থেকে আমরা চাইলে এইটা দিয়ে একটু কাজ করতে পারি। ইটস নট ওয়ার্কিং অ্যাকচুয়ালি। এই যে 13 ইয়ার্স ওল্ড, হ্যাঁ এখন 13 ইয়ার্স ওল্ড হইলে আসলে সেটা কোথায় যায় তাইলে তুমি একটু দেখো। তাইলে ডেফিনেটলি এইটা অবশ্যই ইনফ্যান্ট হবে না। কি হবে না? অবশ্যই ইনফ্যান্ট হবে না, চাইল্ড আসবে না, তাহলে অ্যাডাল্ট আসতেছে না, তাহলে বাকি থাকলো কি? আর টিনেজার, রাইট? টিনেজ, এক্স্যাক্টলি, টিনেজ থেকে আসছে কি? টিনেজার। লিখে নাও, ভার্বওয়ার্ডের সাথে একটু লিখে নাও। ভার্বওয়ার্ডের সাথে যদি কখনো ই আর অথবা ও আর যুক্ত হয় তাহলে ভার্বওয়ার্ডটা কিসের ইয়াতে কনভার্ট হয়? নাউনে রূপান্তরিত হয়। যেমন ড্রাইভ থেকে কি আছে? ড্রাইভার। রাইট থেকে কি আছে? রাইটার। তারপরে হলো আমরা জানি প্লে থেকে প্লেয়ার। তারপরে আমরা সিং থেকে সিঙ্গার। এরকম আরো অনেক কিছু আছে যেটা ভার্বওয়ার্ডের সাথে ইয়ার অথবা ওয়ার যুক্ত করলে তুমি সেটা কি ওয়ার্ডে পাবে? অর্থাৎ সেটা তুমি নাউন ওয়ার্ডে পাবে। এর পরের ইয়াটা একটু খেয়াল করো, আমেরিগোস মাদার্স। হ্যাঁ, এইখানে অনেক সময় অ্যাপোস্ট্রফি এস, এই যে এসটা, এই এসটা আমরা কেন ব্যবহার করি? অর্থাৎ এই এস ব্যবহার করার মানে হচ্ছে এখানে অফ ব্যবহার করা। হ্যাঁ, আচ্ছা দেখো, গার্লস স্কুল, যখন আমরা এরকম বয়েজ স্কুল আমরা যখন এরকম বলি তখন এই যে বয়েজ, হ্যাঁ এই বয় যদি সিঙ্গুলার হয় তাইলে মাঝখানে, এস এর মাঝখানে কমাটা বসে, আর যখন প্লুরাল হয় তখন পরে বসে, অর্থাৎ পরে বসে। এখন খেয়াল করো যে আমেরিগোস মাদার ইজ অ্যাট প্রেজেন্ট, এই মুহূর্তে আমেরিগোর মায়ের কি অবস্থা, অর্থাৎ তার মাতার কি অবস্থা? শি রিম্যারিড, সিঙ্গেল, উইডোড এবং এঙ্গেজড। আমরা অবশ্যই জানি যে হলো আমেরিকার মা কি হয়েছে? রিম্যারিড, পুনরায় কি করা হয়েছে? বিয়ে করছে। সো পুনরায় যেহেতু বিয়ে করছে তাহলে সেটা হচ্ছিল কি? রিম্যারিড। মাথায় রেখো, কোনো ওয়ার্ডের সাথে যদি আমরা কখনো আর ই যুক্ত করি, হ্যাঁ সেইটা আবার পুনরায় প্রকাশ করে থাকে। কি প্রকাশ করে থাকে? পুনরায়। যেমন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে আমরা যদি বলি রিঅ্যারেঞ্জ, তেমনি ম্যারিড থেকে আমরা বলছি রিম্যারিড। ঠিক আছে, আচ্ছা একটু 3 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, ঠিক আছে? যে নাও দ্যাট আমেরিগোস প্যারেন্টস হ্যাভ লেফট, মূলত এইখানে লেফটটা কিসের কাজ করতেছে? লিভ, LEAV, লিভ থেকে কি আসছে? LEFT, লেফট। হ্যাঁ উমা টি কই গেল? আরে হ্যাঁ, টি, লেফট। হি রিসেম্বলস, এই যে রিসেম্বলস মানে কি? অর্থাৎ সাদৃশ্য হওয়া। সে সাদৃশ্য হয়েছে কিসের মতো? রিফিউজি, অ্যান অরফান, অ্যান্ড আউটকাস্ট। আর ভ্যাগাবন্ড শব্দের অর্থ হচ্ছে ভবঘুরে। ঠিক আছে, ভবঘুরে। কার মতো? আমাদের রাসেল স্যারের মতো। হ্যাঁ, রাসেল স্যার যেমন হচ্ছিল ভবঘুরে, তেমন ঠিক এটা হলো ভবঘুরের মতো। সো দেখেন না, আমি জাস্ট কিডিং, রাসেল স্যার ভবঘুরে না। সো এইখানে সে কিন্তু যেহেতু তার পিতামাতা থাকা সত্ত্বেও নাই, তার মানে সেইখানে আমরা অপশনটা দেখাচ্ছি কি? অ্যান অরফান, অ্যান্ড অরফান। ঠিক আছে, অ্যান অরফান। রাসেল কতজন যুক্ত হইল? 450। কি? আচ্ছা, এরপরটা একটু খেয়াল করে দেখো যে দ্য ওয়ার্ড বেগ, বেগ মানে কি? বেগ মানে হলো ভিক্ষা করা। ঠিক আছে, ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে বেগ দ্বারা কি নির্দেশ করতেছে? ডিমান্ড, তারপরে আছে হলো প্রায়, তারপরে হচ্ছে প্রে, এরপরে ওয়ান্ট, এরপরে হলো রিকোয়েস্ট। হ্যাঁ, এরপরে কি আছে দেখো, দ্য ওয়ার্ড বেগ। আমরা একটু যাই না রাসেল, এটা কি বেটার হবে? এটা চলো আমরা একটু যাই, একটু দেখেন এখানে প্রে কথাটা কোথায় বলা আছে। আমেরিগো যখন ওর বাবাকে টাকা দেওয়ার জন্য চিঠি লিখেছিল, এই যে,
I begged him Yes. to send me some money so that I could buy a bus ticket. Exactly. এই যে begged him, আমি তার কাছে চেয়েছিলাম, তার মানে এখানে কিন্তু সে ওইভাবে চাইছিল না, তার মানে সে হচ্ছে হলো প্রে করছিল, অর্থাৎ যে আমরা যা লিখি না, স্যার উই বেগ টু স্টেট দ্যাট এন্ড প্রে হোপ দ্যাট, এরকম টাইপের যে লিখি সেটা হচ্ছে যে এখানে প্রে করা হয়েছে। সো এই জায়গাটা আমরা বলতে পারি PREY, রাইট? হ্যাঁ, AY, সরি, যাও না, Mistake ভুলে গেছি। হ্যাঁ মিস্টেকে ভুল, গলতি সে মিস্টেক, PRAY অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটু খেয়াল করি যে নিচে দেখি কি আছে। আচ্ছা, এই জায়গায় আমরা যখন দেখব যে সেটা হচ্ছে যে দ্য ওয়ার্ড সামটাইমস মিনস, কি হবে বলেন তো রাসেল? Sometimes মানে প্রায়, মাঝে মধ্যে। মাঝে মধ্যে? হ্যাঁ। আমি তো জানি হচ্ছে প্রতিদিন। প্রতিদিন? প্রতিদিন না? ও আচ্ছা স্যার। আমি তো জানি প্রতিদিন, তার মানে তো এখানে কোশ্চেনে অ্যানসারই নেই, ভুল হয়ে আছে এখানে answer। দেখেন মানে এখানে তো আছে প্রতিদিন, এখানে আচ্ছা যদিও মজা করতেছি, সামটাইমস এর একটা ব্যবহার তোমাদেরকে বলি। যখন আমরা এই যে সাম স্পেস টাইম লিখবো না, তখন এইটা কোনো নির্দিষ্ট সময় বোঝায় না, কোনো নির্দিষ্ট সময় বোঝায় না। কিন্তু যখন আমরা এরকম লিখবো যে সাম টাইম, তার মানে কিছু সময়, হি ওয়াজ আওয়ার হেডমাস্টার ফর সাম টাইম, অর্থাৎ সে আমাদের প্রধান শিক্ষক ছিল কিছু সময়ের জন্য। হ্যাঁ, আর যখন আমরা সাম টাইমস বলবো, সাম এবং এর পরে যখন টাইমস কথাটা আসবে, এই সাম টাইম শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে। খেয়াল করে দেখো, একটা গানও আছে মনে হয়, তাই না, মাঝে মাঝে, ঠিক আছে? দেখেন এরপরে আছে সাম স্পেস টাইম, কিছু সময়, এটা আসবে না। এরপরে আছে অকেশনালি, এই বানানটা শুধুমাত্র এখন তো তোমরা HSC পর্যায়ে আসো, তাই না? এরপরে যখন অ্যাডমিশনে যাবা তখন এই অকেশনালি বানান অনেক অনেক পরীক্ষায় স্পেলিং মিস্টেকে আসে। এই হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ, অ্যান্ড ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে এই যে আমি রাসেলকে যেটা বললাম যে বারবার, প্রতিদিন। বাট অকেশনালি ও ডবল সি, এখানে দুইটা ডাবল হবে একবার, সিঙ্গেল হবে একবার। কেমন? যেমন ও সিসি এ ডাবল এস, আমরা ম্যাক্সিমাম ভুল যেটা করি যে আরেকটা এস এর ব্যবহার নিয়ে আসি, বাট এখানে আসবে না, এটা আসবে কি অকেশনালি। ঠিক আছে, তাইলে এর পরের প্যাসেজে যাই। এরপরে কি বলছে? আমেরিগো ইজ নাও এ লেবারার। কিসের লেবারার? সে একটা শ্রমিক হয়ে গেছে। কি কারণে, কেন হয়েছে? নাম্বার 1 এ আমরা দেখতে পাচ্ছি বাই ফোর্স অফ সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতির চাপে। নাম্বার 2 তে বাই চান্স, ভাগ্যের দোষে, বাই চান্স, বাই চয়েস। বাই চয়েস হলো ইচ্ছা করে, ভালো লাগে লেবারি করতে, এই জন্য কেউ লেবারি করতে পারে, এইভাবে, এই জন্য তো কেউ লেবারি করে না, তাই না? বাই চান্সও সম্ভব নয়। বাই ডিজাইন, ডিজাইন মানে কি, মানে সে মানে আকার আকৃতিতে এরকম করতে যাচ্ছে। সো এমন টাইম না, তিনটা অপশন কাইটিয়ে দিয়েছে, তাহলে অপশন আছে কোনটা? বাই ফোর্স অফ সার্কামস্ট্যান্সেস, সে পরিস্থিতির চাপে। ওর তো কিছু করার ছিল না, ওর বাবা মাকে তো ছেড়ে চলে গেছে, ও কি করবে? এক্স্যাক্টলি, ওর আসলে কিছু করার মানে থাকলে ওই সময় সে করতে পারতো না অ্যাকচুয়ালি। আচ্ছা, এই প্যাসেজের সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন রাসেল? আমরা হচ্ছে হলো এই প্যাসেজের এই যে মানে আমেরিগো যেটা, এইটা আমাদের বর্তমান শহরের একটা দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে। ম্যাক্সিমাম আমরা যাদেরকে স্ট্রিট চাইল্ড বলি না, এই স্ট্রিট চাইল্ডের একটা সিনারিও এই জায়গায় আসলে এই কথাগুলোর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, প্যাসেজে তোমাদের আমি এমসিকিউতে যাচ্ছি, তোমাদেরকে একটু বলি, হয়তোবা সাপোজ আমরা যেই সাজেশনগুলো দিছি বা যেই ধরনের জিনিসগুলো দিছি, এগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করতেছি, রাইট? ইনশাল্লাহ। এখন সবচেয়ে বড় পরীক্ষার হলে ঢুকে প্যাসেজ নিয়ে তোমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা, তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে আগে একটু, যেহেতু 3 ঘন্টার পরীক্ষা, একটু পুরো প্যাসেজটা অ্যাট এ গ্ল্যান্স দেখে নেবে। এই যে আমি একটু বলি যে মানে একটু বিস্তারিত বলি, এই যে রিড ভার্সেস STUDY স্টাডি, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি জানো? আমরা কিন্তু সবসময় বলি রিডিং নিউজ পেপার, কখনো বলতে শুনছো স্টাডিং নিউজ পেপার? হয় না। স্টাডি মানে হচ্ছে যখন পড়াশোনা করে আমি পুনরায় আবার হচ্ছে হলো এটা মনে করে এটা কোনো কাজে লাগাবো, দিস ইজ স্টাডি। রিডিং জাস্ট পড়ে গেলাম, জাস্ট পড়ে যাচ্ছি। সো এই ক্ষেত্রে জাস্ট রিডিং, থ্রোলি রিডিং অ্যাট আ গ্ল্যান্স, একটু দেখে যাবে। হ্যাঁ, তাইলে হবে কি, আমরা আমাদের কাছে দেখো, তুমি কিন্তু তোমার বাসার রাস্তাটা কখনো ভুলো না। কেন জানো? কারণ তুমি প্রতিনিয়তই ওই রাস্তা দিয়ে আসতেছো এবং তোমার ব্রেন ওই জিনিসগুলা চেনে। ঠিক আছে, ওই জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারে।
তেমনই একটা নতুন শব্দ দেখলে তোমরা ঘাবড়ে যাবে না, একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে, ইনশাল্লাহ হোপফুলি তোমরা হচ্ছে একটা ভালো কিছু পাবে। আচ্ছা, এইবার আসো দেখি দ্য ওয়ার্ড ভেন্ডর, ভেন্ড থেকে আসছে ভেন্ডর, রাইট? ভেন্ড থেকে আমি কিছুক্ষণ আগেই বলছি, এই যে এখানে অলরেডি বলে আসছিলাম যে কোথায় ওই যে ভার্ব ওয়ার্ডের সাথে ইয়ার এবং ওয়ার যুক্ত হলে ভার্ব ওয়ার্ডটা কিসে পরিণত হয়? নাউনে পরিণত হয়, ঠিক আছে, নাউনে পরিণত হয়। আচ্ছা, এখন এরপরে যে ভেন্ডর, যে ভেন্ড মানে হচ্ছে বিক্রি করা, তাহলে ভেন্ডর মানে হচ্ছে হলো কি অ্যাডভার্টাইজ, বায়ার, সেলার অ্যান্ড কাস্টমার, বা এইটার বলার অপেক্ষা রাখে না, ইটস কল সেল, রাইট? সো দ্য ওয়ার্ড বিচ মিনস, এই একটু আস্তে, আস্তে, বিচ নট বিচ। ও আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে হলো মানে গালতিসে মিস্টেক, মানে ভুল করে মিস্টেক, বিচ বললে আবার অন্য কিছু থাকে, আসলে এটা বিচ, ই ই উচ্চারণটা আছে। সো কোস্ট, ডিজার্ট, আইসল্যান্ড অ্যান্ড পোর্ট। আচ্ছা, আমরা ওদের কাছ থেকে একটু এই অ্যান্সারটা জানতে চাই। কি এইচ নম্বর অ্যানসারটা, এইট নাম্বারে একটু ইন্টারঅ্যাক্টিভ সেশন না হইলে দেখা যাবে যে মানে ইয়া হবে বিচ, সরি, ঠিক আছে না? ইয়েস আচ্ছা, ঠিক আছে, বিচ। সো কোস্ট, ডিজার্ট, ডিজার্ট শব্দের অর্থ আমরা সবাই জানি মরুভূমি। আইসল্যান্ড, আইসল্যান্ড মানে কি? দ্বীপ। দ্বীপ। পোর্ট শব্দের অর্থ, পোর্ট শব্দের অর্থ হলো মানে সমুদ্রে বন্দর, যেটা বন্দর, পোর্ট শব্দের অর্থ হচ্ছে বন্দর। তাইলে তোমরা আর কোস্ট শব্দের অর্থ বিশ্বাস করো আমি জানি না, কোস্ট শব্দের অর্থ বিশ্বাস করো আমি জানি না, ঠিক আছে রাসেল? কোস্ট শব্দের অর্থ কি? কোস্ট শব্দের অর্থ স্যার মনে হয় উপকূল, মনে তাই না হয়, স্যার? তাও তো জানি না, ও উপকূল হবে স্যার। আমি আসলে জানিই না, আমার আসলে জানা নাই, ওরা জানে, ওরা বলবে। ওরা কি বলে ফেলছে স্যার? ও বলে ফেলছে, Coast, yes. ইয়েস। রিফা, সঞ্জিদা, সিনথিয়া বলে ফেলছে। এরকম ক্ষেত্রে খুব প্র্যাকটিক্যাল অ্যান্সার দেওয়া যায়। যদি বলে যে বিচ মানে কি, মানে দেখো মানে কোস্ট মানে কি, বিচ মানেও যা, কোস্ট মানেও তা, একই ব্যাপার, যেহেতু মেন্স জিজ্ঞেস করছে, সো দেখো বিচ মানে তুমি যেটা ভাবতেছো, যেটা জানো, কোস্ট মানে ঠিক সেম জিনিসই। সো এরপরে দেখো দ্য ওয়ার্ড ডাম্প, এই জিনিসটা তো একটা বহুত, ডাম্প ইন দ্য প্যাসেজ মিনস, মানে প্যাসেজে ডাম্প কত হয়েছে? স্যার 500। 500, ওকে। আস্তে আস্তে ওরা হয়তো বা মানে মানে ওরা হয়তো বা পরীক্ষা দিয়ে এসে গিয়ে ক্লান্ত, আজকে পরীক্ষা ছিল সেকেন্ড পেপার। সো দ্য ওয়ার্ড ডাম্প ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে ডাম্প শব্দের অর্থ কি? ওয়্যার হাউস, সিল ও রিজার্ভিয়ার অ্যান্ড ডিপোজিট। ডাম্প কি? অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, অ্যান্সার করো, দেখেন তো রাসেল কি বলতেছে। ডাম্প, মূলত আগে তোমরা আমাকে বলবে ডাম্প শব্দের অর্থ কি। আমরা দুজনেই ডাম্প মানে জানি না, আপনি জানেন? না স্যার ভুলে গেছি। ভুলে গেছেন? জি স্যার, হ্যাঁ বলে ফেলছে, প্রজ্ঞা, লাবণী, মেঘলা কি বলছে? কারেক্ট আনসার বলে ফেলছে ডিপোজিট। আচ্ছা, ডাম্প মানে ডিপোজিট। ডাম্প মানে ডিপোজিট, Yes, তাহলে sir. ডিপোজিট মানে ডাম্প। ইয়েস স্যার। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, ডিপোজিট ইজ ইকাল টু হচ্ছে DUMP, ডাম্প। হ্যাঁ, ইয়েস আচ্ছা আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে ডাম্প শব্দের অর্থ কি, একটু যদি তোমরা একটু মানে ইয়া করো যে আসলে ডাম্প শব্দের অর্থটা কি, এইটা জানা জরুরি। আমরা ধরো আজকে হচ্ছে হলো একটু দাঁড়াইলাম তোমাদের সাথে একটু জানার জন্য। ডাম্প কি লিখতেছে ওরা? ওরা স্যার মিনিং লিখতেছে না, আচ্ছা। ওরা আপাতত অ্যানসার দিচ্ছে। অ্যান্সার দিতেছে, ততক্ষণে আমরা যে নাম্বারে অ্যান্সারটা শেষ করে ফেলি। আচ্ছা, বলছে দ্য কন্ডিশনস অফ স্ট্রেট চিলড্রেন। আচ্ছা, চাইল্ড থেকে আসছে কি? চিলড্রেন। এরকম আরো কিছু আছে, ম্যান থেকে আসে কি? মেইন। ওম্যান থেকে আসে উইমেন। হ্যাঁ, তেমনই চাইল্ড থেকে আসে চিলড্রেন। সো চিলড্রেন লাইক আমেরিগো আর, আমেরিগো কি? আর লিগালি অ্যাডমিসিবল, তারপরে হচ্ছে হলো সাবহিউম্যান, তারপর হচ্ছে ইনকমপ্লাইজ উইথ হিউম্যান রাইটস, আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। এই প্রশ্নের উত্তর রাসেল দিয়ে হচ্ছে উনি সেকেন্ড নাম্বার অপশনে ঢুকে যাবে। এই মুহূর্তে আমি রাসেল স্যারকে বলতেছি তোমরা একটু কোশ্চেন আনসারটা কীভাবে লিখতে হয় এটা রাসেল নিবে, এরপরে আমি আবার ফ্লো চার্টে আসবো। ওকে, আই নাম্বার থেকে আমরা শুরু করি। তোমরা ডাম্প শব্দের অর্থ অনেকেই জানতে চেয়েছো। ডাম্প অর্থ তোমরা বলেছো ময়লা ফেলার স্থান, কিন্তু দেখো আমার এখানে আমি যেহেতু ডেপোজিট বললাম, দ্যাট মিনস ডাম্প, এটা নাউন না হয়ে ভার্বও তো হতে পারে। কোনো কিছু ডাম্প করা, দ্যাট মিনস ফেলা, কোনো কিছু ফেলা, ডেপোজিট করা, দ্যাটস ওয়াই এখানে ডাম্প না হয়ে ডেপোজিট হচ্ছে।
দ্য কন্ডিশন অফ স্ট্রিট চাইল্ড লাইক আমেরিগো। একটা আমাদের দেশে বা সারা পৃথিবীতে স্ট্রিট চাইল্ডদের কন্ডিশন কেমন হয়? তারা অবশ্যই এসি রুমে ঘুমায় না। তাদের কন্ডিশনটা কেমন হয় দেখো, লিগালি অ্যাডমিসেবল, সাবহিউম্যান, ইন কমপ্লায়েন্স উইথ হিউম্যান রাইটস অর অ্যাকসেপ্টেবল। অবশ্যই সেটা অ্যাকসেপ্টেবল না, তাই না? হিউম্যান রাইটস তারা পায় না, হিউম্যান রাইটস থেকে তারা বঞ্চিত হয়। দ্যাটস ওয়াই এটা হবে ইন কমপ্লায়েন্স উইথ হিউম্যান রাইটস। বুঝতে পেরেছো নিশ্চয়ই? পরের পার্টে আমরা চলে যাই কোশ্চেন অ্যান্সারে। দেখো কোশ্চেন অ্যান্সার কিভাবে অ্যান্সার করবে এইটা শেখানো অ্যাকচুয়ালি আমার মূল উদ্দেশ্য আজকে তোমাদের এখানে। মানে অ্যাকচুয়ালি এই কোশ্চেন অ্যান্সার মুখস্থ করা না। তো দেখো আমাদের কোশ্চেন যখন শুরু হচ্ছে, নাম্বার 1 কোশ্চেনটা হোয়াই দিয়ে, হোয়াই আমেরিগো লিভিং অন স্ট্রিট। দেখো এখানে প্রিপোজিশনটা খেয়াল করো, অন স্ট্রিট। সে কেন রাস্তায় বসবাস করে? কেন বসবাস করে রাস্তায়? তার কেউ তো মনের সুখে, আমাদের তাসার মনের সুখে তো রাস্তায় বসবাস করবে না। কখন রাস্তায় বসবাস করবে? যখন ভাবির সাথে ঝগড়া হবে, ভাবি তারে ঘর থেকে বাইর করে দিবে, তখন সে যে রাস্তায় বসবাস করতে পারে, এর একটা সম্ভাবনা আছে। তো আমেরিগো কি করছে? সে তো মাত্র 13 বছরের একটা ছেলে, তাসারের মতো তো এরকম না, তাই না? তাহলে ওর তো বাবা মা ওকে দুইজনই ত্যাগ করে চলে গেছে, তাই না? তো এই জন্য আমরা কি বলবো, দেখো যখন এই ধরনের কোশ্চেন অ্যান্সার হয় এবং তুমি যখন কোশ্চেন অ্যান্সার লিখবা, তোমার মাথায় থাকবে আমার প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 3 মার্কস করে, 3 × 5 = 15। 3 মার্কস পাওয়া ইজ নট এন ইজি টাস্ক, ঠিক আছে? তো এখন দেখো আমরা এখানে চলে যাই, সে কেন স্ট্রিটে বসবাস করে। শুরুতে দেখো কেন বসবাস করে, কারণ তার কোনো হোম নাই, তার কোনো ঘর নাই, ঠিক না? দেখো এখানে আছে কি, দেখো সে ঘর বসবাস করে কেন? তার মা হলো সেপারেটেড ফ্রম তার হিজ ফাদার, এবং তার মা তাকে চলে যেতে বলেছে, কারণ সে অন্য একটা লোকের সাথে পুনরায় বিবাহিত হয়েছে এবং তার বাবা অনেক দূরে বসবাস করে, সেও তাকে নিতে চায় না। তো এখানে আমরা কি বলতে পারি? সে বাবা মা থেকে বিতাড়িত হয়ে সে রাস্তায় বসবাস করে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, ওয়াই আমেরিগো লিভিং অন স্ট্রিট। তাহলে আমরা এখানে লিখতে পারি, প্রথমে যেহেতু ওয়াই দিয়ে প্রশ্ন করছে, কেন জানতে চেয়েছে, তুমি প্রথমে সাবজেক্টটা লেখো যে আমেরিগো is living on the street because, why দিয়ে প্রশ্ন করলে তোমাকে কারণ লিখতে বলেছে, তাহলে because he has no home, তার কোনো বাড়ি নাই। এখন প্রশ্ন হলো যে কেন বাড়ি নাই, তাই না? তাহলে আমরা এখানে কি বলতে পারি, হিজ বা বোথ অফ হিজ প্যারেন্টস, এখানে আমরা লিখতে পারি বোথ অফ হিজ প্যারেন্টস লেফট হিম, তাকে ত্যাগ করেছে, তার বাবা মা দুজনই তাকে ত্যাগ করেছে, ঠিক আছে? অলসো নো ওয়ান, কেউই তাকে কি করে নাই, হেল্পস হিম টু, নো ওয়ান হেল্পস হিম টু গেট আ হোম টু লিভ ইন। যেহেতু তাকে কেউ ঘর বাড়ি দেয় নাই, তার বাবা মা তাকে ত্যাগ করেছে, তো সে কি হলো, সে এখানে বাধ্য হয়েছে রাস্তায় থাকার জন্য। এইভাবে আমাদেরকে অ্যান্সারটা লিখতে হবে। তারপরের কোশ্চেনটা যদি আমরা চলে যাই, দেখো আমেরিগো একটা সময় আমরা জানি সে কালেক্টিং ট্র্যাশ কালেক্ট করতো, এই কাজটা তাকে কেন বন্ধ করতে হয়েছে? আমরা যদি প্যাসেজে চলে যাই তাহলে দেখি আমেরিগো কেন তাকে কালেক্টিং ট্রাস্টটা বন্ধ করতে হয়েছে, এখান থেকে তো আর ইনকাম হইতো, তাই না? তাহলে দেখো এই যে আই ইউজ টু মানে অতীতের অভ্যস্ততা বোঝাতে আমরা ইউজ টু এই মডেলটা ইউজ করি। আই ইউজ টু কালেক্ট ট্রাস্ট অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, আই স্টপ ডুইং দ্যাট। আমি কেন সে বন্ধ করলো? বিকজ হি হ্যাড আ সিরিয়াস ইনফেকশন অ্যান্ড দ্য ডক্টর টোল্ড হিম টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প। দেখো একটা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী তাকে কিন্তু এই কাজটা
ছাড়তে হয়েছে। এই লাইনটাতে কিন্তু সেই অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি। এখন তুমি কি লাইনটা পুরোপুরি তুলে দিবা? পুরোপুরি তুলে দিলে কিন্তু এখানে পরীক্ষার হলে তুমি লিখে প্রশ্নটা পুরোপুরি তুলে দিয়ে এসে ভাবতেছো আরে আমি তো অনেক ভালো অ্যান্সার লিখছি, কিন্তু যখন রেজাল্ট দিবে তখন দেখবা যে তুমি এখানে একটা পুর মার্কস পেয়েছো, বিকজ অফ তুমি প্যাসেজটাকে হুবহু তুলে দিচ্ছ। তাই চেষ্টা করবা প্যাসেজটাকে হুবহু না তুলে প্যাসেজের কথাটাকে তোমার মতো করে গুছিয়ে লেখার জন্য। দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখবো দেখো, আমরা এখানে লিখতে পারি ডিড দিয়ে প্রশ্ন করেছে, এই বিষয়টা সবার আগে দেখবা। এই প্যাসেজটা আমেরিকো প্যাসেজটায় সবচেয়ে বড় প্যাচ যেখানে, এই প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে, এইটা নিয়ে অনেক বড় একটা প্যাচ আছে। যেমন দেখো আমার আগের কোশ্চেনটা কিন্তু প্রেজেন্ট টেন্সে ছিল যে হোয়াই ইজ আমেরিকো লিভিং অন স্ট্রিট, সে কেন রাস্তায় বসবাস করছে, দ্যাটস ওয়াই আমি অ্যান্সারটা প্রেজেন্ট টেন্সে দিয়েছি। কিন্তু আমার সেকেন্ড কোশ্চেনের বেলায় তুমি দেখো আমার কোশ্চেনটা কিন্তু ডিড দিয়ে শুরু করেছে, দ্যাটস ওয়াই তোমাকে অ্যান্সারটা পাস্ট টেন্সে দিতে হবে। ওকে, তাহলে এটা অ্যান্সারটা কি হবে দেখো, হি, তাহলে হি মানে আমেরিগো, হি স্টপড, সে কেন কাজটা বন্ধ করেছে, হি স্টপড। Okay, the work of collecting trash, the work of collecting trash কেন সে স্টপ করলো, সে according to আর ডক্টরস, একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, আর ডক্টরস অ্যাডভাইস, ঠিক আছে, একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সে কি করলো, এই কাজটা সে বন্ধ করলো। এইবার তুমি লিখতে পারো হি গট অ্যান ইনফেকশন, সে একটা ইনফেকশন পেয়েছিল, হি গট অ্যান, আচ্ছা অ্যানটা দুইবার লিখে ফেলছি আমি, অ্যান ইনফেকশন doing this work, so he had to stay away from collecting trash। দেখো এইভাবে আমরা অ্যান্সারটা লিখে ফেললাম। তো এই অ্যান্সারটা তোমাদেরকে এভাবে লিখে দেওয়ার কারণ তোমাদেরকে শেখানো যে হাউ টু রাইট দ্য কোশ্চেন অ্যান্সার ইন এক্সাম হল। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আসো এরপরে কোশ্চেনটাতে আমরা চলে যাই, হোয়াট হ্যাপেন টু আ বয় দ্যাট আমেরিকো নোজ হু ওয়ার্কড ইন এ গ্লাস ফ্যাক্টরি, একটা গ্লাস ফ্যাক্টরিতে যে ছেলেটা কাজ করতো ওর সাথে কি ঘটছে, এই প্রশ্নটা তোমার কাছে জানতে চাইছে, এবং প্রশ্নটা কোন টেন্সে আছে, আর এটা তো পাস্ট টেন্সে আছে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদেরকে পাস্ট টেন্সে দিতে হবে। সো সেই ক্ষেত্রে আসো আমরা দেখি আমার এখানে কি আছে, ছেলেটা যখন গ্লাস ফ্যাক্টরিতে কাজ করছে তার কি হয়েছিল, যে ওর পরিচিত একটা ছেলে, আমরা যদি চলে যাই দেখো, এই যে দেখো, এই যে দেখো, মাই ফ্রেন্ডস ওয়ার্ক সর্টিং রাবিশ অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, ওয়ান অফ দেম রিসেন্টলি কিল্ড ফেল ইনটু হোল ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্রাশ। ওকে, প্যাসেজটাতে কি আছে, গ্লাস ফ্যাক্টরিতে কাজ করেছে, এখানে থাকার কথা, আই থিঙ্ক এই প্যাসেজটাতে স্কিপ হয়ে গেছে আমাদের এখানে যেটা ছিল, ঠিক আছে। তো আমরা জানি গ্লাস ফ্যাক্টরিতে যখন কাজ করেছে একটা গ্লাসের পিস তার সে ইনজুর্ড হয়েছিল, এই ইনজুর্ড হওয়ার কারণে সেই ছেলেটা মারা গিয়েছিল, বা সরি মারা যায়নি, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং সে তার জব হারিয়েছিল, এটা ছিল গল্পটা। আনফর্চুনেটলি আমাদের এই প্যাসেজটাতে স্কিপ হয়ে গেছে এই বিষয়টা। তো আসো আমরা লিখে দিই এখানে কি হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা কি লিখবো, আ বয় গট ইনজুর্ড, একটা ছেলে ইনজুর্ড হয়েছিল। ওকে, তাহলে আসো আমরা লিখি আ বয় দ্যাট আমেরিগো নোজ, যে ছেলেটাকে আমেরিগো চিনতো, হু ওয়ার্কড ইন আ গ্লাস ফ্যাক্টরি, যে একটা গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতো, ইন আ গ্লাস ফ্যাক্টরি, যে একটা গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতো, সেই ছেলেটা কি হয়েছে, সেই ছেলেটা গট ইনজুর্ড, ঠিক আছে। কি দ্বারা ইনজুর্ড হয়েছে সেটা লেখো, বাই
হট ফ্লেম, আই থিঙ্ক এমন কিছু একটা ছিল আমাদের প্যাসেজে, হট ফ্লেমের দ্বারা সে ইনজুর্ড হয়েছে। ওকে, বাট দ্য ফ্যাক্টরি ওনার did not give any support, তাকে কোনো সাপোর্ট দেয় নাই, ইনফ্যাক্ট তাকে কি করেছিল, তাকে জব থেকে ফায়ার করেছিল। ওকে, did not support না না কোন সমস্যা নাই, আসো, did not support him, instead তার পরিবর্তে কি করেছিল, instead he মানে সে ওনার তাকে ফায়ার্ড করেছিল, he fired him from the job। ওকে, এই ধরনের একটা কোশ্চেন আনসার ছিল, আমি সেটা লিখে দিলাম তোমাদেরকে। ওকে, এরপরে চলে আসো নাম্বার ডি তে কেমন কোশ্চেন আছে দেখো। হোয়াই ডাজ হি ফিল লাকি ইন স্পাইট অফ হ্যাভিং হিজ প্লাইট। প্লাইট শব্দের অর্থ কি? প্লাইট শব্দের অর্থ হলো দুর্দশা। আচ্ছা, ওর এত দুর্দশা থাকা সত্ত্বেও ও কেন নিজেকে লাকি মনে করতেছে? কারণ ও যে বেঁচে আছে, একটা স্ট্রিট চাইল্ড, আমাদের সমাজ বাস্তবতায় তার বেঁচে থাকাটাই ম্যাটার অফ লাক, আদারওয়াইজ হি ক্যান বি ডাইড এনি টাইম। ওকে, সো এই বিষয়টি আমরা এখানে লিখবো যে সে কেন নিজেকে লাকি ফিল করছিল। তাহলে আমরা লিখতে পারি হি ফিলস লাকি। সে কেন লাকি ফিল করতেছিল? বিকজ হি ইজ অ্যালাইভ, সে বেঁচে আছে। ওকে, তারপর আমরা কি বলতে পারি? মেনি street children like Amerigo, many street children like Amerigo, তারা কি হয়েছে? তারা have been killed, তারা মারা গিয়েছে। যেহেতু তারা মারা গিয়েছে, তো এই জন্য সে বেঁচে থাকাটাই, সো হি ফিলস হিজ বিং অ্যালাইভ, তার বেঁচে থাকাটা ইজ আ ম্যাটার অফ হিজ লাক। হি ফিলস দ্যাট হিজ বিং অ্যালাইভ ইজ আ ম্যাটার অফ হিজ লাক। বুঝতে পেরেছ? এই হলো এটার অ্যান্সারটা, আমরা এইভাবে লিখে দিলাম। তো এইভাবে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো অ্যান্সার করব। ওকে, ও হ্যাভ বিন হবে। ওকে, থ্যাংক ইউ। মেনি স্ট্রিট চিলড্রেন লাইক আমেরিগো হ্যাভ বিন কিল্ড, সো হি ফিলস দ্যাট হিজ বিং অ্যালাইভ ইজ আ ম্যাটার অফ হিজ লাক। এই হলো আমার কোশ্চেন নাম্বার ডি। আমরা কোশ্চেন নাম্বার ইতে চলে যাই। হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ক আমেরিগো হ্যাড টু ডু অ্যাজ অ্যান আইসক্রিম ভেন্ডর। একজন আইসক্রিম বিক্রেতা হিসেবে আমেরিগোকে কি কাজ করতে হয়েছিল, এই বিষয়টা আমরা এখানে দেখব। ওকে, আসো এখানে কি বলেছে, তাকে আমরা দেখি তাকে কিন্তু অনেক কঠোর কাজ করতে হয়েছিল, তাকে ঘন্টার পর ঘন্টা আইসক্রিমের বক্স মাথায় নিয়ে হাঁটতে হয়েছিল, এই বিষয়টা কিন্তু এখানে আছে। আমরা একটু দেখি। ইয়েস, দেখো কি হয়েছে, এই যে I had to work for hours offering my ice cream to whoever wanted to buy. There were days when I could not even sell one ice cream. সে যেহেতু আইসক্রিম বিক্রি করতে পারতো না, অ্যাজ এ রেজাল্ট সে কোনো টাকা পয়সাও পেতো না রিটার্নে, তো এই জন্য তাকে না খেয়ে থাকা লাগতো, তার দিনগুলো খুব কঠিন যাইতো। সো এই বিষয়গুলো এখানে চলে আসবে। ওকে, তো আমরা চলে যাই, এখানে কি আছে দেখো। আমাদের কোশ্চেনটা ছিল যে আমেরিগো আইসক্রিম ভেন্ডর হিসাবে তাকে কি কাজগুলো করা লাগতো বা তাকে কি ফেস করা লাগতো। সো আমরা যদি দেখি,
আমেরিগো হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাকে হার্ড ওয়ার্ক করতে হতো, ওয়ার্ক হার্ড। ওকে, অ্যাজ অ্যান, ইন হবে না এখানে, অ্যাজ অ্যান আইসক্রিম ভেন্ডর, অ্যাজ অ্যান আইসক্রিম ভেন্ডর। ওকে, বিসাইডস, এই যে লেখাগুলা বিসাইডস, ইন অ্যাডিশন, অলসো, তোমার লেখার মানটাকে আরো বাড়িয়ে দেবে। ওকে, হি হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, he had to walk for hours. Okay, carrying a heavy ice cream box, carrying a heavy আইসক্রিম বক্স, একটা হেভি আইসক্রিম বক্স তাকে ক্যারি করে ঘন্টার পর ঘন্টা হাঁটা লাগতো। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমরা লিখলাম, দেখো কোশ্চেন আনসারে কিন্তু আমরা কোনো জায়গায় প্যাসেজকে হুবহু কপি করি নাই। সো এই বিষয়টা তোমরা অবশ্যই পরীক্ষার হলে এই বিষয়টা তোমরা ত্যাগ করবে এবং নিজের মতো করে কোশ্চেন আনসারগুলো লেখার চেষ্টা করবে। এবং কোশ্চেন না 3 মার্ক, 3 মার্ক মানে এই না তোমাকে 3 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা লিখতে হবে। তোমার কোশ্চেন লেখার মানটা কত ভালো, তুমি সেন্টেন্সটা কত ভালোভাবে লিখতে পারছো, কত ভালোভাবে রিক্রিয়েট করতে পারছো, তার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, সো এরপরে চলে আসতেছে ফ্লো চার্ট। হোয়াট ইজ ফ্লো চার্ট? ফ্লো চার্ট কি? এটা নিয়ে তো মানে আমার মাথায় ঢুকে না ফ্লো চার্ট কি। তো আমার মতো আমার অনেক স্টুডেন্ট আছে মাথায় ঢুকে না। তো তার স্যার বলতেছে আরে ফ্লো চার্ট তো আমি পানি পানি করে দিব। সো দেখি আমাদের তার স্যার ফ্লো চার্টটা কিভাবে আমাদের কাছে পানি পানি করে দেয়। তো তোমরা সাথে থাকো, দেখো। থ্যাংক ইউ রাসেল। আসলে আমি আসি নাই কারণ হলো ওই কোশ্চেন অ্যান্সারটা আসলে খুব ডিটেলসে আলোচনা না করলে অ্যাকচুয়ালি করা যায় না, মানে ও খুব ভালো করে দেখাই দিছে উনি। আমার এখন ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে আমাদের প্রথমত যেটা মাথায় রাখতে হবে, চার্ট মিনস CHART। ওয়েন আই উইল টক অ্যাবাউট চার্ট, তখন চার্ট মানে এই জায়গায় মাথায় রাখতে হবে যে ফ্রেজ। এখন আমাদের ফ্রেজ মানে হচ্ছে মানে একটা হচ্ছে যে বাক্যাংশ, আর একটা হচ্ছে শব্দার্থ, অর্থাৎ শব্দার্থ না, মানে ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ। তাহলে এই ফ্রেজগুলা কিভাবে তৈরি হয়? মূলত ভার্ব প্লাস আইএনজি, সেটাকে জিরান্ড অথবা পার্টিসিপল দিয়ে ফ্রেজ তৈরি হইতে পারে, ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, তারপরে কি হইতে পারে, V3 দিয়ে হলো ফ্রেজ তৈরি হইতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তারপরে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস কি V3। শুধু অ্যাডজেটিভ দিয়ে শুরু হইতে পারে, অ্যাডজেটিভ। আবার অ্যাডজেটিভের সাথে শুধু নাউন দিয়েও আমাদের কি করতে হইতে পারে, এই ফ্রেজগুলা তৈরি হইতে পারে। সো তোমাদেরকে যখন ফ্লো চার্ট লিখতে বলছে, ম্যাক্সিমাম আমরা যে কাজটা, ওকে, যখন চার্টটা লিখতে বলছে তখন আমাদেরকে কি করতে হবে, যে মানে এই ফ্লো চার্টটা আমাদেরকে চার্ট বানাইতে হবে। আমরা যেটা করতে পারবো না, কখনোই আমরা এটাকে সেন্টেন্স তৈরি করতে পারবো না। সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব, এই দুইটা জিনিস অবশ্যই একটা সেন্টেন্স হতে গেলে মাস্ট থাকতেই হবে, একটা সাবজেক্ট একটা ভার্ব। এখন আমাদের এই জায়গাটায় ফ্লো চার্টটা কি শোয়িং করছে, দেখো ফ্লো চার্ট শোয়িং এজ এ পিলজিয়ান্স অফ আমেরিগো। তার মানে কি দুর্ভাগ্য। আসো আমরা একটু দেখি কিভাবে প্যাসেজের এই জায়গাগুলোতে লেখা আছে। দেখো আমরা এইখানে তোমাদের সুবিধার্থে আমরা এই জায়গায় লিখে রাখছি, যেহেতু ইজ সেপারেটেড, এখন ইজের সাথে তো আর ইজিং করতে পারবো না, তাই না? তাহলে আমাকে এখানে এটা কি করতে হবে, বিং সেপারেটেড। কি বিং সেপারেটেড ফ্রম ফাদার, অর্থাৎ এই জায়গায় আমরা লিখতে পারি প্যারেন্টস। কি লিখতে পারি, প্যারেন্টস। খেয়াল করো এই জায়গায় কি কথাটা বলা আছে এরপরে, যে এখানে বলা আছে কালেক্ট ট্রাশ। এই জায়গায় কালেক্ট থেকে আমরা কি লিখতে পারবো, এই জায়গায় COLLECTING, কালেক্টিং। অর্থাৎ আমাদেরকে ফ্রেজগুলোকে অর্থাৎ ভার্বগুলোকে আইএনজি করে আমরা সেটা কি নিয়ে যাচ্ছি, পার্টিসিপলে, প্রেজেন্ট পার্টিসিপলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এর পরেরটা একটু খেয়াল করো, যে ওয়ার্ক। ঠিক আছে, এই ওয়ার্কের জায়গায় আমাদেরকে কি করতে হবে, এই জায়গায় লিখতে হবে ওয়ার্কিং। কেন আমি এগুলা আইএনজি করতেছি এর ব্যাখ্যা একটু পরে দিব। ঠিক আছে, এরপরে দেখো
এরপরের কথাটা কি বলা আছে, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। তাইলে এই জায়গাটায় দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, তাইলে ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, তাইলে এই জায়গায় আমরা ওয়াজের ক্ষেত্রে আমরা কি বলবো, বিং ডিফিকাল্ট অ্যান্ড কি পেইনফুল, বিং ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। এরপরে কি আছে, দ্য এর পরেরটা আছে যে অলওয়েজ, বিং অলওয়েজ কি হাংরি, বিং অলওয়েজ কি, বিং অলওয়েজ হাংরি। অর্থাৎ এইটাই তো মানে আমেরিকার কি ছিল, দুর্ভাগ্যবশত এই জিনিসগুলো সে কি করছে, ফলো করছে। হ্যাঁ, আসো এখন আমি কেন এই জায়গার সাথে আইএনজি করলাম, কারণ ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসেস এই জায়গায় লিভিং বলা আছে। হ্যাঁ, লিভিং বলার কারণে ভার্ব প্লাস যেহেতু আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে ম্যাক্সিমাম সেক্টরে আমরা হচ্ছে হলো কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করছি, ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করছি। ক্লিয়ার? তাইলে এইটা ছিল আমাদের হচ্ছে হলো, এইটা ছিল আমাদের প্রথম হচ্ছে হলো প্রথম যে প্যাসেজটা। এরপরে আমরা যদি সেকেন্ড প্যাসেজের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো সেকেন্ড প্যাসেজটা কি নিয়ে বলা আছে। ঠিক আছে, সেকেন্ড প্যাসেজটা বলা আছে যে ইউনিট 6 এর লেসন 2, যেইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বেশি? এইটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমরা হচ্ছে হলো এখানে পড়বো অ্যাডোলেসেন্ট নিয়ে, রাইট? হ্যাঁ, ইয়েস অফ কোর্স। কত থেকে কত বছর? কত থেকে কত বছর? অ্যাডোলেসেন্স 2 থেকে 4 বছর। কি বলেন স্যার এগুলো? অ্যাডোলেসেন্স 2 থেকে 4 বছর না স্যার? প্যাসেজে দেওয়া আছে অ্যাডোলেসেন্সে আসলে এই প্যাসেজে নাই স্যার। কোন প্যাসেজে আছে? অ্যাডোলেসেন্স মানে কি স্যার? অ্যাডোলেসেন্স মানে কি একটু বলেন। স্যার অ্যাডোলেসেন্স মানে টিনেজার না? টিনেজার? ইয়েস স্যার। টিনেজার মানে কি তাহলে? টিনেজার মানে স্যার তরুণী। তাহলে তরুণী থাকলে তাকে কি আসতেছে স্যার এটা 13 বছর থেকে 19 বছর বয়স হলো অ্যাডোলেসেন্স। 13 বছর থেকে 19 বছর? ইয়েস স্যার। এটা তো জানতাম না। 19 বছর বয়স। আমার তো 19 বছর না, আমার 12 বছর বয়স। তাহলে আমি কি বলতে? স্যার আপনার 13 বছর বয়স, আপনি 1 বছর কমায় বলছেন স্যার। বয়স চুরি করছি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ইন্নালিল্লাহ। ওকে, সো এই প্যাসেজটা তোমাদের জাস্ট উই আর কিডিং। ইউনিট 6 লেসন 2। হ্যাঁ, ওকে, সো এই প্যাসেজটা দেখো, adolescents constitute a nation's core resource for national renewal and growth. Yes. This passage is very much important for you. In fact, in HSC 24, তো অ্যাকচুয়ালি এখানে আমরা যে 3টা প্যাসেজ করাচ্ছি এটাই পরীক্ষা আসবে, ব্যাপারটা এরকম না। তারপর আমরা বেছে নিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা প্যাসেজ, এবং অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাচ্ছি যে হাউ টু সলভ এমসিকিউ, কোশ্চেন আনসার এন্ড ফ্লো চার্ট। এটা একসাথে দেখাচ্ছি আমরা তোমাদেরকে। ওকে, সো আসো, প্যাসেজ তোমরা অনেক পড়েছো, আজকে Yes. প্যাসেজ পড়িয়ে তোমাদেরকে সময় নষ্ট করতে চাচ্ছি না, যত দ্রুত সম্ভব তোমাদের ক্লাসটা আমরা নিয়ে শেষ নিতে করে চাচ্ছি আজকে। নিয়ে নিতে চাচ্ছি, কারণ হচ্ছে শেষ করার পরে ওদের পড়ারও সময় দিতে হবে, Yes, রাইট? sir, yes. সো এখানে আমাদেরকে বলছে অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স ইন দ্য সেকশন কনস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে এইখানে কি, ক্রিয়েট। কনস্টিটিউশন শব্দের অর্থ কি এখানে, ক্রিয়েট। ঠিক আছে, আসলে ভুল হলে ধরাই দিয়েন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অ্যাডোলেসেন্স কামস কোথায় থেকে আসে? সেটা আসে হচ্ছে ইমিডিয়েটলি বিফোর অ্যাডোলেসেন্স, তারপরে বিটুইন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্স, ইমিডিয়েটলি আফটার লেটার চাইল্ডহুড, আফটার অ্যাডোলেসেন্স। কখন আসবে বলেন তো? স্যার, বলো। বাচ্চাই তো বড় হবে, হ্যাঁ, তারপরে সে অ্যাডাল্ট হবে, হ্যাঁ। এর মাঝখানে জায়গাটাই কিন্তু অ্যাডোলেসেন্স। মানে চাইল্ড, অর্থাৎ চাইল্ড, তারপরে হচ্ছে হলো মাঝখানে জায়গা, তারপরে হচ্ছে হলো কি অ্যাডাল্ট। ইয়েস হ্যাঁ, আর স্যার। তারপরে রাসেল। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার, মাঝখানে রাসেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি, ও সরি, কোথায় গেল, কোথায়, এই যে একটু উপরের দিকে যদি উঠাই, উঠছে না কেন? হ্যাঁ, উঠবে। হ্যাঁ, একদম। সো এই জিনিসটা পেয়ে গেছে। কোশ্চেনটা দেখেন, হ্যাঁ, ইমিডিয়েটলি বিফোর অ্যাডোলেসেন্স। ইয়েস, তো আমার এখানে ছিল অ্যাডাল্টহুড। অ্যাডাল্ট কখন হয় মানুষজন? তো অ্যাডোলেসেন্সের পূর্বে অ্যাডাল্ট হয়, সম্ভব না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? না, মানে বিষয় হইতেছে বাবার আগে সন্তান আসছে। আচ্ছা, তাহলে স্যার এটা তো হচ্ছে না স্যার, এটা ক্রস দিয়ে দিই আমরা। দিলাম ক্রস। ইয়েস, নাম্বার 2 তো দেখেন স্যার, ইমিডিয়েটলি আফটার লেটার চাইল্ডহুডের পরে অ্যাডাল্টহুড আসে কিনা সেটা আমরা দেখছি একটু পরে না। দেখছি। মাঝখানে তো স্যার অ্যাডোলেসেন্স আসবে, হ্যাঁ, তাহলে তো চাইল্ডহুডের পরে যদি কেউ অ্যাডাল্ট হয়ে যায়, ওর কিশোরী বয়সটা কই স্যার? কিশোর না। বয়সটা কই? তার তাহলে মানে তো যে এটা সময়টা কারেক্ট ও অ্যান্সার না। আসলে, মানে যে সময় খেলাধুলা করবে, আড্ডা মারবে, তার যখন রঙিন চশমা চোখে আসবে, সেই সময়টা সে বাচ্চা। না, আচ্ছা না, Between বিটুইন চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্সের মাঝখানে অ্যাডাল্ট, চাইল্ডহুড আর অ্যাডোলেসেন্সের মাঝখানে অ্যাডাল্ট,
কি বলেন স্যার? সিরিয়াসলি অ্যাডোলসেন্সের মাঝখানে অ্যাডাল্ট? না, এটা তো কারেক্ট অ্যান্সার না। অবশ্যই মানে হ্যাঁ, এটা হওয়ার তো কোনো এই option তাজ নাই। স্যারের মতো এই ভুলটা কিন্তু আমরা পরীক্ষার হলে করে ফেলবো। দেখেন আমরা কি ভাববো, মানে এই জায়গাটা একটু মুছে দিই, হ্যাঁ কারণ মুছে দিয়ে লিখি। দেখেন আমরা মনে করবো কি, ও আচ্ছা বিটুইন চাইল্ডহুড মানে কি? আচ্ছা, শৈশব, শৈশব। অ্যাডোলেসেন্স মানে কি? কৈশোর, আমাকে জিজ্ঞেস করছে কি অ্যাডাল্টহুড। যে অ্যাডাল্টহুড মানে অ্যাডোলেসেন্স এর মধ্যে তো অ্যাডাল্টহুড আছে, রাইট? জি স্যার, হ্যাঁ, অ্যাডোলসেন্সের পরে অ্যাডাল্টহুড আসে। ও অ্যাডোলেসেন্স এর পরে যাবে। ইয়েস স্যার। আচ্ছা, এই জায়গায় অনেকে মনে করবে কি চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্স এর মাঝখানে আছে হচ্ছে এইটা কারণ স্যার ওদের প্যাসেজে একটা লাইন আছে যে চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝখানে অ্যাডোলসেন্স, কিন্তু এখানে বলা আছে চাইল্ডহুড এবং অ্যাডোলসেন্সের মাঝখানে অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড। তাহলে তো এটা ভুল। ভুল। ইয়েস, Definitely. এই ধরনের এমসিকিউ, এই ধরনের প্যাচগুলো থেকে তোমরা অবশ্যই সতর্ক থাকবে। এক্স্যাক্টলি। এরপর কি হচ্ছে আফটার অ্যাডোলসেন্সের পরেই তো অ্যাডাল্টহুড। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়েস। সো মানে অ্যাডাল্টহুডের পরেই কি আসতেছে? অ্যাডোলেসেন্স আসতেছে। এই অ্যাডাল্টহুডের বয়সটা কত? আমরা জানি যে অ্যাডোলেসেন্সের বয়সটা হচ্ছে 13 থেকে কত 19, রাইট? 18, ওদের বইতে 18 আছে। আচ্ছা 18 ওকে, মানে এখানে 18, 13 থেকে 18। তাহলে অ্যাডাল্টহুডের বয়সটা কত? 18 প্লাস। 18 প্লাস। কেমন যেন শোনায় স্যার? না, আহা, আই হেট ইউর ডার্টি মাইন্ডস। ওকে, সো অ্যাডাল্টহুড। আচ্ছা, এই 13 থেকে যদি আমি 1 পর্যন্ত যাই তাইলে সেই সময়টা কি আসবে রাসেল? স্যার এখানে ওদের বই অনুযায়ী আমরা যদি হ্যাঁ। বলি, ওদের বইতে বলা আছে প্রথমে ইনফ্যান্সি, হ্যাঁ, 0 থেকে 2 ইয়ার্স। 0 থেকে 2, এই- 0 থেকে 2। ইয়েস, তারপরে বলা আছে আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলসেন্স Yes. এন্ড অ্যাডাল্ট। আর্লি চাইল্ডহুড এবং লেটার চাইল্ডহুড, লেটার চাইল্ডহুডের পরে অ্যাডোলসেন্স, তারপরে অ্যাডাল্ট আসতেছে। তারপরে আমরা অনেক সময় কিন্তু যে কোনো কিছুতে, যে কোনো কার্যকলাপে কিন্তু আমরা দেখতে পাই যে 18 প্লাস অর্থাৎ 18 বছরের বড় যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা আমরা যে কোনো আমাদের ইভেন আমাদের যে ন্যাশনালিটি কার্ড আছে সেখানে আমাদের কি 18 বছর হতে হয়। এখন দেখো অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ আর অ্যাফ্লুয়েন্ট কি স্যার? সমৃদ্ধশালী। আমার মতো গরিব না? না, ও আচ্ছা, ঠিক আছে। মানে আচ্ছা, ইনসলভেন্ট মানে কি? আমার মতো স্যার, আমার মতো গরিব। স্যার, টাকা পয়সা নাই স্যার। আচ্ছা আচ্ছা, এইটা তো অসচ্ছল না। ইম্পোভারিস্ট মানে কি? স্যার আমার মতো অনেক দরিদ্র। হতদরিদ্র, রাইট? হতদরিদ্র, রাইট? হার্ড আপ ফ্যামিলিজ। স্যার ফ্যামিলি চালাইতে অনেক কষ্ট হচ্ছে, অনেক টাকা পয়সা লাগবে। টাকা পয়সা আপনি কি রাস্তায় নামবেন মানে থালা নিয়ে? আচ্ছা, তারপরে বাকি তো 3টা কেটে দিয়েছে, আর বাকি আছে কি? ওয়েল টু ডু ফ্যামিলি মানে কি? মানে স্যারের মতো বড় লোক। আচ্ছা, হইলাম। ওকে, এর পরেরটা দেখেন, এর পরেরটা কি বলা আছে দেখেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি মার্জিনালাইজড। শি ইজ মার্জিনালাইজড ইন হার ইন-লস হাউস। ইন হার লস হাউস মানে কি? রাসেলের মতো স্যার শ্বশুর বাড়ি, ইন-লজ হাউস। স্যার ওখানে আমি বঞ্চিত হই না, স্যার শ্বশুর বাড়ি নাই। আর কি বল, আপনার সাথে কথা নাই, ঠিক আছে? ওকে, সো মার্জিনালাইজড মানে কি? বঞ্চিত, প্রথমেরটা কি? ডিসরিগার্ডেড, সিগনিফিক্যান্ট, ইন্ট্রিগাল, সাপোর্টিভ। তাহলে স্যার সিগনিফিক্যান্ট, ইন্ট্রিগাল বা সাপোর্টিভ তিনটেই তো পজিটিভ শব্দ। আমরা যেটা এইটাও একটা ট্রিক্স ইয়েস স্যার, যে এখানে 3টাই আমার কি বলা আছে, 3টাই পজিটিভ। তাইলে আমার মূল কথাটা কি? নেগেটিভ। তার মানে যেহেতু মিন্স কথাটা জিজ্ঞেস করছে, তার মানে এটাও কি আসবে? পজিটিভ। ডিসরিগার্ডেড মানে কি? সে স্যার ওইখানে তার প্রপার মূল্যটা পাচ্ছে না। এক্স্যাক্টলি, মানে সে তার যে সম্মানটা, তার অবহেলিত বা তাকে হলো সে আসলে ডিপ্রাইভড, বঞ্চিত। এক্স্যাক্টলি। আমি একটু ইংলিশ পারি রাসেল ওকে স্যার, নাকি? আপনি তো বেশি পারেন। না, বেশি পারি না। she becomes vulnerable to all forms of abuse. implies এই implies কথাটার মানে কি? মানে মানে স্যার, এক্স্যাক্টলি। she hates abuse। ভুল করে ফেলছে, ফ্লো চার্ট বানাতে যায়, চার্ট বানাতে যায়, প্রশ্ন লেখা ফেলাইছে। স্যার এখানে ভালনারেবল কথাটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কোশ্চেন অ্যানসারটা মনে হয় আসতেছে। এক্স্যাক্টলি, ভালনারেবল মানে কি স্যার? বিপজ্জনক। ইয়েস স্যার, তো দুর্বল বা বিপজ্জনক। সো এইখানে Risk আমি তো হচ্ছে না। আমি আর প্রশ্নের উত্তরে যাব না, এই যে রিস্ক ও পাইছি। আচ্ছা স্যার, আর কি দরকার? বিপজ্জনক মানে রিস্ক। রিস্ক, ও তাহলে এটা কারেক্ট অ্যানসার স্যার। এক্স্যাক্টলি। এট রিস্ক অফ, তাহলে ভালনারেবল একটা সিনোনিম আমরা বলতে পারি At এট রিস্ক অফ। অ্যাবিউজ। হ্যাঁ, আচ্ছা, সরি।
আচ্ছা এর পরেরটা কি আছে? এর পরেরটা যদি যাই তাহলে দেখতে পাবো দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস ইজ এক্সপ্রেসিভ অফ। আমাদের দেশে অ্যাডোলেসেন্স গার্লের সিচুয়েশনটা কি দ্বারা বর্ণনা করা হয়? এক্স্যাক্টলি। তারা কি ইনফিরিয়রিটি, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে? সুপারিয়রিটি, ডিসপ্যারিটি এন্ড সাবঅর্ডিনেট। স্যার ডিসপ্যারিটি মানে কি? ডিসপ্যারিটি মানে হচ্ছে হলো কারো অধীনে, মানে অসমতা। অসমতা। আর সাবঅর্ডিনেশন অধীনস্থতা। ইয়েস। তাহলে তো স্যার এটাই, ওর বইতে তো এটাই আছে, ডিসপ্যারিটি এন্ড সাবঅর্ডিনেশন। এই আছে তাইলে। হ্যাঁ। পরেরটা আমরা যাব না, পরেরটা কি বলা আছে? ইনইকুয়ালিটি। ইয়েস। ঠিক আছে। এরপর বলছে ডাউরি ইজ ডিমান্ডেড। টোরি ডিমান্ডেড। কখন স্যার আপনি যৌতুক নিছিলেন? হ্যাঁ, যৌতুক নিছিলেন স্যার? কখন নিয়েছিলেন স্যার? ডিমান্ডটা কখন শুরু হয়েছিল? বিয়ের আগ থেকে। আর শেষ এখনো কি আছে? না, এখন পর্যন্ত আছে তো। এখনো আছে? আর শেষ তাহলে তো হয়েছে সমস্যা, নাকি? তাহলে তো বিফোর এন্ড আফটার ম্যারেজ স্যার। এই বিফোর আগে তো ছিলই, সাথে এখন পর্যন্ত আছে। জি স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ। মানে এইটার যে আসলে, মানে এইটার যে আসলে ডিমান্ড, এইটা কখনো কি হবে না, ডিমান্ডের শেষ নাই। শেষ নাই। ইয়েস স্যার। মানে ডিমান্ডের লিমিট না হয় শেষ নাই। ইয়েস স্যার। So adolescence is an এই ধরনের shaper of, চারটা অপশনে করে নিতে হবে। এক্স্যাক্টলি। কারণ এই জিনিসগুলো এটা দ্বারা আসলে কি বোঝাতে চাইছে? অ্যাডোলেসেন্সেই আমরা মূলত শেপ তৈরি করি, রাইট? অর্থাৎ আমরা আমাদেরকে তৈরি করে থাকি। তো শেপার অফ ফিউচার এইটা হয়ে গেছে, কিন্তু শার্পনার, এরপরে হলো মেকার অর রিফাইনার অফ ফিউচার। এখানে চারটা খুব কাছাকাছি, খুব কাছাকাছি, খুব কনফিউজিং। কারণ কি, মেকার হবে না, কারণ সে তো নিজে নিজে মেক করতেছে না, তৈরি করতেছে না, এই জন্য সে আসলে শেপে আসে, আস্তে আস্তে তাকে নিয়ে আসা হয়। আপনি তো অ্যাডোলেসেন্সে, আমরা যদি ওই বয়সটায় আমাদের কি করতে হবে এটা যদি আমরা বুঝে যেতাম, তাহলে তো আমাদের আর এই প্যাসেজ করার দরকার ছিল না, নাকি ছিল? না স্যার, দরকার ছিল। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই মেকারটা আসতেছে না। তার রিফাইনার অফ ফিউচার, রিফাইন কিভাবে করবেন আপনি? ঠিক আছে, রিফাইন শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ। তারপরে দেখেন বলা আছে when, what's wrong? আচ্ছা, বলা আছে when a girl gets married, সো সে কি করে যখন একটা গার্ল যখন সে বিবাহিত হয়, she finds friends. Oh my goodness. তাইলে তো আর মানে মায়ের একটা আসলে মাটিতে পড়বে না, সব পিঠের উপরে পড়বে। সে gives up স্ট্যাটাস, এটা একটু পরে পড়ি, আগে এখান থেকে পড়ে। she loses economy, ডেফিনেটলি তার she loses economy, she enhance her opportunities. সে তার বিয়ের পরে তার অপরচুনিটিস বৃদ্ধি পায়, হ্রাস পায়। হ্রাস, ওদের বইতে স্যার আছে ইকোনমিক এন্ড নন ফর্মাল এডুকেশন অপরচুনিটিস। তো এখন একটা ব্যাপার আছে স্যার, যেহেতু এখানে বলছে গিভ আপ, ত্যাগ করে, আবার এখানে আছে সে লসেস ইকোনমি অ্যাকচুয়ালি প্রশ্নটাই একটু পেঁচানো এখানে। এখানে আমরা যদি বলি সে তার ইকোনমিক অপরচুনিটি লস করে, এটা কিন্তু আমরা কারেক্ট হিসাবে নিতে পারতাম। ওদের প্যাসেজটা আমরা একটু দেখি স্যার। প্যাসেজে কি আছে ওদেরকে একটু দেখায় দিই। এক্স্যাক্টলি স্যার, এই যে দেখি 30% rate adolescents and young adult usually when a girl gets married she usually drop out of school and begin full-time work in her lost house. ঠিক আছে, so she drops and the house. This inequality leads to widespread practice of child marriage, marginalization, exclusion, health, education and economic opportunities. সে হারিয়ে ফেলে। সেটা কি? এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটিস, এটা কিন্তু অপরচুনিটি, এক্স্যাক্টলি সুযোগ অপরচুনিটিসটা সে হারায়। এখন ব্যাপার হচ্ছে কি, আমাদের এইখানে যে কথাটা বলা আছে সে এডুকেশন এন্ড ইকোনমিক। এখন আমরা একটু কোশ্চেনটা একটু দেখি যে কোশ্চেনটা কি বলছে। এখানে কিন্তু ইকোনমি বলা আছে, ইকোনমি হারায় ফেলে, ইকোনমি অর্থাৎ সে আগে অর্থনৈতিক ব্যবস্থায় হারায় ফেলে, অর্থনৈতিক অবস্থায় সে হারায় ফেলে, মানে সে আছে, মানে এখানে আমরা মানে সরাসরি অ্যানসারটা পাচ্ছি না। ইকোনমি মানে কি? তার মানে এই জিনিসটা ম্যাক্সিমাম ইয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওই জায়গা থেকে বর্ণনা করা হয়েছে যে রাসেল একটা জিনিস খেয়াল করেন যে অনেকে যারা ছোট বয়সে বিয়ে হয় তারা কিন্তু অনেক সময় কাজ বাজ করে টাকা পয়সা পায়, ঠিক আছে, এখানে কিন্তু তাদের সুযোগ থাকে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসের ক্ষেত্রে কিন্তু তারা পড়াশোনাটা আর করতে পারে না, কারণ তারা যেহেতু এঙ্গেজড হয়। আমরা এর আগে ক্লাস 9-10 একটা জিনিস, দ্য স্টোরি অফ শিল্পী না, আমরা একটা প্যাসেজ পড়ে দেখছিলাম যে সেখানে সেই মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরে সে কিন্তু মানে আবার ফাইন্যান্সিয়ালি সে সলভেন্ট হয়। হ্যাঁ, কিন্তু এই জায়গাটায় এই কেসটা সবচেয়ে বেশি পরিমাণে।
ঠিক আছে? এটা স্যার যেহেতু অপরচুনিটিজ নাই, নাই আমরা এটাকে কেটে দিতে কেটে দিতে পারি। দা বলা আছে দ্য ম্যাটারনাল মোরালিটি রেট Mortality rate for adolescent is the on the মৃত্যু হার মাতৃমৃত্যু হার, maternal mortality ম্যাটারনাল মর্টালিটি। Yes. ঠিক আছে, এটা কি হচ্ছে? এটা আমাদের দেশে কি টুইস দ্য ন্যাশনাল বার্থ আর টুইস মানে 2 times দ্য ন্যাশনাল মোরালিটি এটা স্যার more সরাসরি ওদের বইতে লেখা আছে যে দ্বিগুণ 2 times 2 times ন্যাশনাল মর্টালিটি রেট mortal- মানে আমাদের দেশের জাতীয় যে মৃত্যু হার মানে টোটাল যে মৃত্যু হার তার থেকে আমরা দেখতে পাই অ্যাডোসেন্স মা তাদের মৃত্যু হারটা দ্বিগুণ। অনেক সো বেশি। তোমাদের প্যাসেজই আছে, ইউ ক্যান ইজিলি ফাইন্ড ইট। সো আমরা এখানে এমসিকিউ গুলো একটু নাটকীয়তা করলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য, ঠিক আছে? সো আমরা এইভাবে আমাদের মূলত এইভাবে আমাদের আসলে ইবিএ এর ক্লাসগুলো হয়ে থাকে আসলে আমাদের প্যাসেজের। এক্স্যাক্টলি। সো সো এরপরে রাসেল শুরু করবে কোশ্চেন, একবারে পানি কর দিয়া। আসো আমরা কোশ্চেন অ্যান্সারে যদি চলে যাই, কি দেখতে পাচ্ছি এখানে? আমরা তো আগের প্যাসেজটাতে দেখলাম যে হাউ টু অ্যান্সার কোশ্চেন্স। তো এখন আমি তোমাদের কত ডিটেলস কোশ্চেন অ্যান্সার লিখে দিব না, কারণ এখানে আমাদের সময় নষ্ট হচ্ছে। দ্যাটস ওয়াই একটু শর্ট চলে যাই। আমি জাস্ট তোমাদেরকে মেইন অ্যান্সারটা ধরিয়ে দিচ্ছি এবং গুছিয়ে লেখাটা আমরা দেখাই দিব। ওকে, তো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স মানে তাৎপর্য বা গুরুত্ব অ্যাডোলসেন্স, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার গুরুত্ব কি, এটা আমাদের লাইফে কি চেঞ্জ করে? আমরা একদম প্যাসেজের শুরুতেই দেখি আমাদের প্যাসেজটাই কিন্তু অ্যাডোলসেন্সের গুরুত্ব নিয়েছিল। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে অ্যাডোলসেন্স কনস্টিটিউট নেশনস কোর রিসোর্স অ্যান্ড রিনিউয়াল, ন্যাশনাল রিনিউয়াল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো এই যে ব্যাপারটা এখানে বলে দিল, এখানে কিন্তু ডিটেলস আমাকে বলেই দিল যে অ্যাডোলসেন্স আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট। কারণ একটা জাতির ফিউচার, একটা জাতির গ্রোথ ডিপেন্ড করে তার অ্যাডোলসেন্সের উপরে। তো এটাই তো সিগনিফিকেন্স, তাই না? যে নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথটাকে কনস্টিটিউট করে অ্যাডোলসেন্স। সো তাহলে আমরা এই লাইনটাকে কিন্তু আমরা মূল অ্যান্সার হিসেবে নিতে পারি। আসো আমরা কোশ্চেন অ্যান্সারটা লিখি, সিগনিফিকেন্সটা কি। তাহলে আমরা এটাকে একটু যদি ঘুরে লিখি যে দ্য ফিউচার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য ফিউচার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি, একটা দেশের ফিউচার ডেভেলপমেন্ট কি করে? নির্ভর করে, তাই না? ডিপেন্ডস আপন, নির্ভর করে, ডিপেন্ডস আপন, নির্ভর করে ইটস, যেহেতু একটা দেশ আছে আমরা ইটস বললাম, এটার ইটস, এখানে কমা হবে না, হ্যাঁ, ইটস অ্যাডোলসেন্স, ইটস অ্যাডোলসেন্স, এটার অ্যাডোলসেন্সদের উপরে। ওকে, অ্যাডোলসেন্সটা যত বেশি রিফাইন্ড হবে, তাদের লাইফটা যত বেশি শেপড হবে, তাদের ফিউচারটা তত বেশি সুন্দর হবে, এবং অ্যাজ আ রেজাল্ট সেই দেশটা তত বেশি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। তো এটাই কিন্তু মূল বিষয়টা। সো আমরা এখানে কি বলতে পারি যে তারপরে যদি আমরা চলে আসি বিকজ যদি আমরা নাও দিই, আমরা এখানে যদি অলসো দেই, অলসো ইটস prosperity আমরা যেহেতু অলসো দিয়ে ফেলছি, ইটস prosperity depends on adolescence. So অ্যাডোলসেন্স এই পিরিয়ডটা, এই অ্যাডোলসেন্স পিরিয়ডটা ইজ অ্যান ইম্পর্ট্যান্ট বা ইজ অ্যান, আমরা এখানে বলতে পারি, যেহেতু ইম্পর্ট্যান্ট বলেছি তাই আমি অ্যান দিয়েছি, ইজ অ্যান ইম্পর্ট্যান্ট লাইফ স্প্যান ফর আ নেশন। ওকে, সো এই বিষয়টা আমরা এখানে নিয়ে আসলাম, সিগনিফিকেন্স, অ্যাডোলসেন্সের সিগনিফিকেন্সটা।
নাম্বার বিতে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ অ্যাডোলসেন্স গার্লস ইন বাংলাদেশ। বাংলাদেশের অ্যাডোলসেন্স গার্লসদের সিচুয়েশনটা কি, তাদের পরিস্থিতিটা কি, এইটা কিন্তু তোমরা খুব ইজিলি খুঁজে পাবা যে তাদের এই অ্যাডোলসেন্স গার্লসদের সিচুয়েশনটা কি অবস্থায় আছে। আসো আমরা প্যাসেজে দেখি কি সিচুয়েশনে আছে। এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখো, দ্য সিচুয়েশন অফ অ্যাডোলসেন্স গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। তাহলে তাদের সিচুয়েশনটা হলো তারা ফেস করতেছে ইনইকুয়ালিটি, দে ফেস, দ্য অ্যাডোলসেন্স গার্ল ফেসড ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। এইটা কিন্তু মূল অ্যান্সার। ওকে, তাহলে আমরা যদি এখানে চলে যাই, দেখো আমি একটু সংক্ষেপে বলে দিই। হ্যাঁ, দ্য সিচুয়েশন, এখানে সিচুয়েশন না লিখে আমরা যদি বলি দ্য অ্যাডোলসেন্ট গার্লস, দ্য অ্যাডোলসেন্ট গার্লস ইন বাংলাদেশ, তারা কি করতেছে, তারা ফেস করতেছে, তারা ফেস করতেছে কি, ফেস করতেছে তারা ফেস করতেছে কিন্তু সাবঅর্ডিনেশন এন্ড ইনইকুয়ালিটি, তাই না? ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন কোথায় ফেস করতেছে? ইন দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি। এইটা কিন্তু মূল অ্যান্সার। এরপরে তুমি বাকি অংশটুকু নিয়ে আসতে পারো যে এর ফলে কি হচ্ছে, তারা মার্জিনালাইজেশন হচ্ছে, চাইল্ড ম্যারেজ হচ্ছে, তারা ইকোনমিক অপরচুনিটি লুজ করতেছে। তো এই বিষয়গুলো এখানে তোমরা তারপরে নিয়ে আসতে পারো। নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি হোয়াট হ্যাপেন্স ইফ অ্যাডোলসেন্ট গার্লস আর ম্যারিড অফ, বিয়ের পরে অ্যাডোলসেন্স মানে কি, যে অ্যাডোলসেন্ট গার্ল মানে কিশোরী, তো কিশোরী যদি বিয়ে হয় সেটা তো চাইল্ড ম্যারেজ, তাই না? যদি চাইল্ড ম্যারেজ হয়ে থাকে, চাইল্ড ম্যারেজ হওয়ার পরে কি হতে পারে? চাইল্ড ম্যারেজ হওয়ার পরে সে কি হয়, সে ভালনারেবল হয়ে যায়। আমরা দেখছি, তাই না, যে শি বিকামস ভালনারেবল, সে ভালনারেবল হয়ে যায়, শি বিকামস ভালনারেবল। কিসে ভালনারেবল হয়? টু অল ফর্ম অফ অ্যাবিউজ। সে অল ফর্ম অফ অ্যাবিউজের ক্ষেত্রে সে ভালনারেবল হয়ে যায়। এটাই কিন্তু মূল অ্যান্সার। তো আই থিঙ্ক তোমরা এটাকে গুছিয়ে লিখতে পারবা। আমি মূল জায়গাটা তোমাদেরকে শুধু টাচ করে দিলাম এই কোশ্চেনটার ক্ষেত্রে বা এর পরেরগুলোতে। তো এরপরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য টেন্ডেন্সি অফ অ্যাডোলসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন। যেই অ্যাডোলসেন্টসদের এডুকেশন লেভেলটা একটু ভালো থাকে, তাদের টেন্ডেন্সি কি থাকে? দেখো আমাদের বইতে একটা প্যাসেজে একটা লাইন আছে যে অ্যাডোলসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, যারা রিচ ফ্যামিলি থেকে এসেছে, তাদের টেন্ডেন্সি কি থাকে? তাদের টেন্ডেন্সি থাকে ম্যারি অ্যাট আ লেটার এজ। হ্যাঁ, যে তাদের একটু পরবর্তী বা একটু বেশি বয়সে বিয়ে করা, ম্যারি অ্যাট আ লেটার এজ, ঠিক আছে? সো এই বিষয়টাই কিন্তু এখানে চলে আসলো। তার মানে তারা কিন্তু তোমার সকল ধরনের সুযোগ সুবিধা, এডুকেশন বা ইকোনমিক অপরচুনিটিগুলো তারা ভোগ করতে পারে। ওকে, তো নাম্বার যদি আমরা চলে যাই, দেখো হোয়াট ইজ হাউ ইজ আ ম্যারিড অ্যাডোলসেন্ট গার্ল মার্জিনালাইজ ইন হার ইনলজ হাউস। কিভাবে সে তার ইনলজ হাউস মানে শ্বশুর বাড়িতে সে কিভাবে বঞ্চিত হয়? কারণ সে তো তার ইকোনমিক অপরচুনিটি, সে তার এডুকেশন অপরচুনিটি হারিয়ে ফেলে, সে তার বন্ধুদেরকে হারিয়ে ফেলে, সে তার মোবিলাইজেশন হারিয়ে ফেলে, তো এইভাবে সে বঞ্চিত হয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের প্যাসেজে আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে কিভাবে তারা বঞ্চিত হয়। এই যে দেখো সে কিভাবে বঞ্চিত হয়। এই যে সে ইউজুয়ালি হোয়েন আ গার্লস গেট ম্যারিড, এই জায়গাটা কিন্তু আমাদের নাম্বার কোশ্চেনের অ্যান্সার, নাম্বার যে হোয়েন আ গার্ল গেটস ম্যারিড হি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন-লজ হাউসহোল্ড। In the in-laws house, she is marginalized. She becomes vulnerable to all form of abuse, including dowry-related violence. So, এই জায়গাটাতে আমাদের কোশ্চেন নাম্বার এর অ্যান্সারটা কিন্তু আছে। ওকে, তো আই থিঙ্ক তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো এবং তোমরা লিখতে পারবা। তো এরপরে চলে যাই ফ্লো চার্টে। তো ফ্লো চার্টটাতে আমরা কি আছে একটু দেখি। ফ্লো চার্টের কোশ্চেনটা আমরা একটু এক নজর দেখে আসো। এই তো ফ্লো চার্ট, হ্যাঁ, যে কি আছে
তো ফ্লো চার্ট কিভাবে করতে হয় তোমরা কি শিখছো? তোমরা কি আগের প্যাসেজটা থেকে বুঝতে পারছো এটা একটা চার্ট? তো আই থিঙ্ক তাসার আমাদেরকে অনেক ভালোভাবে শিখাইছে। তো দেখি তাসারা আমাদেরকে এটা একটু সলভ করে দেখ। ফ্লো চার্টটা তো অনেক কঠিন লাগতেছে। কি কঠিন না স্যার? ঠিক আছে, জয় করার জন্য আসলে স্যার একটা আপনি মাউন্টেন ডিউ খাইছেন? না আমি আসলে বাই দ্য ওয়ে ভয়ের পরে জয় চলে আসছে। ভয়ের আসলে এটা একটা মানে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স, ভয়ের পরে জয় আসবে খুবই স্বাভাবিক। আচ্ছা, বিষয় হইতেছে যে আমাদের এই জায়গাটায় রাসেল একটু দেখার বিষয় যে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, তার মানে সেন্টেন্সটা মানে আমার ফ্রেজটা শুরু হয়েছে কি দিয়ে, তার মানে ফ্রেজটা শুরু হয়েছে আমার নাউন দিয়ে। অর্থাৎ এই জায়গায় আমি দেখতে পাচ্ছি ইনইকুয়ালিটি, কোনো ওয়ার্ডের শেষে যদি ITY থাকে অ্যান্ড কোনো ওয়ার্ডের শেষে যদি TION থাকে, SION থাকে, এগুলো আসলে ওরা খুব বেশি পারে, আর বলার দরকার নাই, ওরা পারে। সো আমরা একটু উপরে প্যাসেজের দিকে চলে যাই। হ্যাঁ, মূলত এখানে দেখা আমার এই কথাটাকে একটু মেনশন করতে হবে, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স, দ্য ইয়েস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট, তার মানে অ্যাডোলেসেন্টের বৈশিষ্ট্য। আসেন বৈশিষ্ট্য খুঁজতে হবে, তাই না? এই তো মহা জ্বালা। হোয়ার ইজ দ্য বৈশিষ্ট্য? ইয়েস, হিয়ার ইজ দ্য বৈশিষ্ট্য, রাইট? স্যার এখানে কি একটা জিনিস ফলো করা যায় কিনা? কি বলেন তো রাসেল? আমার যে কোশ্চেনটা যেটা গিভেন অ্যানসার সেটা প্যাসেজে কোথায় আছে আমরা প্রথমে সেই লাইনটা খুঁজবো অফ কোর্স, এবং ওই লাইনটাকে ওরা কিভাবে মডিফাই করছে সেটার দিকে আমরা নজর দিব। এক্স্যাক্টলি। দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, ইনইকুয়ালিটির জায়গায় এখানে কি বসেছিল রাসেল? ইনইকুয়ালিটি ছিল। ওকে, নাইস। তারপরে কি হলো? সাবঅর্ডিনেশন উইথ ইন দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য সোসাইটি। এখন এইটা কি আছে, যেহেতু এটা নাউন দিয়ে শুরু হয়েছে, তার মানে ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। তারপরে হচ্ছে মার্জিনালাইজেশন অর এক্সক্লুশন হেলথ, এইটা একটা। এখানে একটা। এরপরে দেখেন এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস। এখানে স্যার এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটিস থেকে কি হয়? এই যে ডিপ্রাইভেশন বা মার্জিনালাইজেশনটা এখানে অ্যাড করে দিতে হবে, অথবা ডিপ্রিভেশন মানে যেখানে তার বঞ্চিত হচ্ছে। এক্স্যাক্টলি, কারণ আমার এখানে শুরু হয়েছে তো নাউন দিয়ে, রাইট? সো দ্যাটস আমার এখানে কি দরকার? নাউন দরকার। দেখেন এখানে কিন্তু আমার দরকার নাই ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ডান। আচ্ছা, এর পরেরটা কি বলা আছে? বিং ফুল টাইম ওয়ার্ক। হ্যাঁ, বিং ফুল টাইম ওয়ার্ক ইন হার লজ হাউসহোল্ড। এটাও একটা বৈশিষ্ট্য। এখানে স্যার আমরা এটাকে নাউন করে দিই, এটাকে বিং আছে যেহেতু, এখানে আমরা এটাকে একদম বাদই দিয়ে দিই। ও নো ইয়েস, ও সরি, কিছুই ঘটে নাই আসলে। ওকে, এখান থেকে আমরা একটু বাদ দিয়ে দিই তাহলে। তাহলে এখান থেকে যদি ভার্বটাকে আমরা বাদ দিয়ে, তাহলে এখানে আমরা চাইলে না বাদ দিব, কিন্তু আমরা চাইলে কিন্তু এখানে বিগিনিং করতে পারি। হ্যাঁ, আইএনজি করতে পারি, সমস্যা নাই। কিন্তু আমরা বাদ দিয়ে কি রাখতে পারবো? আমরা এখানে বিং দিয়ে দিই। হ্যাঁ, বিং দিয়ে দিই। বিং ফুল টাইম ওয়ার্কার। বিং ফুল টাইম কি ওয়ার্কার, ইয়ার যুক্ত করে দিলাম। কারণ কি তারা ইয়ার পরে তারা হচ্ছিল বিয়ের পরে তারা ফুল টাইম ওয়ার্কারও হয়ে যায়। কিন্তু আরেকটু যদি স্পেসিফিক করে দিতে চাই তাহলে কি বলতে হবে? এই বিং আমরা বলতে পারি বিং ফুল টাইম ওয়ার্কার ইন হার লস। আমি এটা আসলে কাটলাম কেন বুঝলাম না, আসলে মাথা কি ক্লিক করলো। আচ্ছা, ইন হার কি হবে? ইন হার লস হাউস। আসলে আমার একটা প্রশ্ন, এখানে লস এটা কেন, মানে আসলে লস এটা লস হাউস, তাহলে এরকম হওয়ার কথা ছিল না স্যার? এইটা তো স্যার সিঙ্গুলার, আর ওইটা প্লুরাল স্যার। সো হোপফুলি মানে তারা মানে আমরা একটু কম বুঝলে তারা একটু বেশি, মানে তারা একটু বেশি জানবে, আমরা এটাই চাই। সো হোপফুলি আর কোনো সমস্যা আছে কিনা? তাইলে আমরা হলো একটু থার্ড প্যাসেজটার দিকে যাই, রাইট? ওকে, শুরু করেন, থার্ড প্যাসেজটা শুরু করেন। আমি yes education, yes, the most important passage for HSC। এইটা আসলে রাসেল খুব ভালোবাসে পড়াইতে। এটা ওর খুব ফেভারিট। প্লিজ আচ্ছা স্যার, মানে কলম চেঞ্জ করে দাও। ওকে, আচ্ছা, তো আমরা তো জানি এই প্যাসেজটা, আই থিঙ্ক তোমরা সবাই এটা প্র্যাকটিস করেছো। তো প্যাসেজটা আমি পড়ি, আজকে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা সরাসরি আজকে
এমসিকিউতে চলে যাই বা কোশ্চেন অ্যান্সারে চলে যাই। আসো তো এমসিকিউতে আসো, আই থিঙ্ক তোমরা আমার আগে অ্যান্সারটা দিতে পারবা বিকজ ইউ পিপল আর টু ফাস্ট দেন আস। সো আসো আমরা কোশ্চেন অ্যান্সারটা শুরু করি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। এই খুবই ট্রিকি কোশ্চেন হতে পারে এই প্যাসেজ থেকে। তোমরা যদি একটু দেখো যে এই প্যাসেজ অনুসারে আমরা যদি দেখি আমাদের জীবনকে যদি আমরা অর্থবহ করতে চাই আমাদের কি প্রয়োজন, জীবনকে অর্থবহ করতে চাচ্ছ কি প্রয়োজন, জানার প্রয়োজন, কারণ না জানলে তো আমরা জীবনকে অর্থবহ করতে পারবো না, তাই না? সো আমাদের প্যাসেজে কিন্তু আছে যে শিক্ষার মাধ্যমে আমরা যখন অনেক কিছু শিখি, তখন আমাদের লাইফটা কিন্তু অর্থবহ হয়ে ওঠে, তাই না? সো এই বিষয়টা যেহেতু এখানে আছে, সো আমরা এখানে বলতে পারি, আমরা যদি আমাদের অপশনগুলো দেখি, দেখো নাম্বার 1-এ বলা আছে ইমাজিনেশনের কোনো প্রয়োজন নাই জীবনকে, বরঞ্চ তোমার কল্পনা তোমার জীবনকে অর্থহীন করে ফেলতে পারে। ঠিক আছে, অতিরিক্ত কল্পনা না করাই ভালো। তারপরে চলে আসো ইনভেন্টিভনেস, ওকে ইটস গুড, বাট এটা তো জীবনকে মিনিংফুল ফাংশন করার সাথে ইম্পর্টেন্ট না, তাই না? তো আসলে আমাদের কি প্রয়োজন? ইনফরমেশন অ্যান্ড ক্যাপাবিলিটি, আমাদের দক্ষতা প্রয়োজন। এটা আমাদের প্যাসেজ অনুসারে নাই, দ্যাটস ওয়াই এখানে আমরা নাম্বার 3টাকে কারেক্ট অ্যান্সার হিসাবে নিতে পারি। ওকে, বি নাম্বার দেখো, এডুকেশন এনহ্যান্স মানে কি? বৃদ্ধি করে, উন্নত করে। এনহ্যান্স ওয়ান্স ক্যাপাসিটি টু টেক ডিসিশন আমরা কিভাবে নিব? অবশ্যই আমরা বিচক্ষণভাবে নিব, তাই না? তাহলে আমরা এখানে অ্যান্সার বলতে পারি ইমপ্রুডেন্টলি, বিচক্ষণভাবে আমরা এই ডিসিশনটা নিতে পারি। নাম্বার সিতে দেখো, ডেভেলপমেন্ট অফ ওয়ান্স পার্সোনালিটি মেইনলি ডিপেন্ডস অন, একটা মানুষের পার্সোনালিটি কতটুকু ডেভেলপ হবে এটা ডিপেন্ড করে তার জ্ঞানের উপর বা নিজের সম্পর্কে তার যতটুকু ধারণা আছে। দেখো আমার নাম্বার 1-এ বলা আছে কি, দেখো অবলিভিয়াসনেস মানে বিস্মৃতি, ভুলে যাওয়া, দ্যাটস ওয়াই এটা কারেক্ট অ্যান্সার হতে পারে না। নাম্বার 3-তে দেখো বলা আছে ইনার্শিয়া মানে জড়তা, নিজের মধ্যে থাকা, সো এটাকে আমরা কারেক্ট অ্যান্সার বলতে পারি না। তারপর দেখো ডিভ্যালুয়েশন মানে স্থিরতা, সো বা নিজেকে অবমূল্যায়ন করা, তাহলে এটাও ভুল অ্যান্সার। তাহলে আমরা এখানে বলতে পারি কগনিজেন্স অ্যাবাউট ওয়ানসেলফ। আমি একটা প্যাসেজ বা একটা অ্যান্সার যদি নাও জানি, আমি কিন্তু বাকিগুলো দিয়ে এই অ্যান্সারটা বের করে ফেলতে পারি। সো এই টেকনিকটা তোমরা ফলো করবা কোশ্চেন অ্যান্সার সলভ করার জন্য। ওকে, নাম্বার ডিতে আসো, আমরা কি দেখি দেখো যে হাউ ক্যান এডুকেশন মেক এভরি চাইল্ড আ ভিগোরিয়াস মেম্বার অফ দ্য সোসাইটি। এডুকেশন একটা মানে প্রত্যেকটা চাইল্ডকে কিভাবে সোসাইটির একটা সদস্য হিসাবে গড়ে তোলে। তোমরা অ্যান্সারটা দিতে চাচ্ছ, একটু দিয়ে ফেলো, দেখি তোমরা কারা কারা এটা কারেক্ট অ্যান্সার দিতে পারছো, আমি একটু দেখি। বাই ক্রিয়েটিং সেন্স অফ বিলঙ্গিংনেস টুয়ার্ডস দ্য কমিউনিটি, বাই ডিসিস্টিং ফ্রম সোশ্যাল ইনভলভমেন্ট, তারপরে বলা আছে বাই ডেভেলপিং সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স, আই থিঙ্ক তোমরা অ্যান্সার পেয়ে গেছো, by guiding him toward the path of boisterousness. Okay, so আমি একটু তোমাদের অ্যান্সারটা দেখতে চাচ্ছি। আমার ফোন দিয়ে রোটেট হয়ে গেছে, কাহিনী কি? ওকে, হ্যাঁ লিমা বলছো সে, আমি ভাবছিলাম যে তোমরা অ্যান্সার পেয়ে যাবে অলরেডি। ওকে, আসো তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে দেখো বাই ডেভেলপিং সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স ইন ইট, তাহলে এরপর দেখো বাই ক্রিয়েটিং। তো আমার এখানে বলছে যে দেখো তোমরা অনেকে এই ধরনের অ্যান্সার দিচ্ছ, কিন্তু আমার এখানে কি বলছে যে মেম্বার অফ দ্য সোসাইটি, সমাজের মেম্বার আমরা কিভাবে তৈরি হই। যখন আমরা সমাজকে ধারণ করব তখনই তো আমরা সমাজের মেম্বার হব, তাই না? তার মানে 1 নাম্বারটাই তো কারেক্ট অ্যান্সার। এক্স্যাক্টলি। এই জায়গায় আরেকটা বড় বিষয়, এই যে বায়োস্টার্সনেস বলতে অনেকে হয়তো একটু, এই শব্দটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য এইটা অনেক, বায়োস্টার্সনেস শব্দের অর্থ হচ্ছে আনরেস্ট অথবা চাঞ্চল্যকর, আমরা বাংলায় যেটাকে বলি, মানে আনরেস্ট, অস্থিরতা, সমাজের মধ্যে একটা অস্থিরতা। এক্স্যাক্টলি। প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ স্যার আমাদেরকে একটা ওয়ার্ড শিখিয়ে দেওয়ার জন্য। নাম্বার ইতে চলে আসো, দেখো ইন অ্যাডিশন টু মেকিং আস অ্যাপ্রিসিয়েটিভ অফ গুড থিংসকে তুমি যদি অ্যাপ্রিসিয়েট করতে শেখো তোমার মধ্যে কি তৈরি হবে? এডুকেশন অলসো মেক্স আস, এডুকেশন আমাদেরকে কি করে? আমরা গুড থিংকে আমরা গ্রহণ করব, ব্যাড থিংকে আমরা ত্যাগ করব, তাই না? সো এডুকেশন কি করে আমাদেরকে? অ্যানালিটিক্যাল, স্ট্রেইট, সার্কাস্টিক অ্যান্ড প্রোটেস্টিং। তো এখানে কি হবে? যেহেতু আমরা গুড জিনিসটাকে নিচ্ছি,
আমরা যেহেতু গুড জিনিসটাকে নিচ্ছি তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে আমরা এখানে অ্যানালিটিক্যাল হব, অ্যাবাউট অ্যানালিটি হব যে আমরা এখানে ভালো জিনিসটাকে নেব কিনা, তাই না? তারপরে দেখো নাম্বারে দেখো যে ইনার স্ট্রেংথ মানে কি, আমাদের নিজের মধ্যকার শক্তি, ইনার স্ট্রেংথ। তো ইনার স্ট্রেংথ মানে আমরা কি বুঝি, দেখো ইনহেরেন্ট শব্দের অর্থই হলো কারো মধ্যে জন্মগতভাবে কোন একটা গুণ থাকা। তো এই ইনহেরেন্ট আমার এখানে যেহেতু ইনার শব্দটা আছে, এটা কারেক্ট আনসার হিসাবে আমার গ্রহণ হচ্ছে। নাম্বার জিতে দেখো প্রোডাক্টিভ মেম্বার অফ দ্য সোসাইটি। প্রোডাক্টিভ মেম্বার অফ দ্য সোসাইটি বলতে কি বোঝায়? তো তুমি সমাজে তুমি কন্ট্রিবিউট করবা, সমাজে তোমার কোনো একটা কন্ট্রিবিউশন থাকতে হবে। তাহলে স্যার এখানে কোনটা কারেক্ট আনসার হবে? ওয়াও, ভেরি নাইস। এই বিষয়গুলো জানলে আমরা খুব ইজিলি কোশ্চেন অ্যানসার দিতে পারবো। বিকামিং প্রোডাক্টিভ মেম্বার অফ দ্য সোসাইটি মানে কি, অর্থাৎ সে যখন সমাজে কোনো কিছু অবদান রাখতে পারে। হ্যাঁ, এই যে অবদান, এই অবদানের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, তার মানে আমরা এই কন্ট্রিবিউট করলে তো সেই জায়গায় অবদান রাখা হবে, রাইট? অবশ্যই, এক্স্যাক্টলি। এরপরটা আমরা যদি যাই তাহলে এরপরটা কি আছে? এক্স্যাক্টলি, এরপরটা কি আছে? which of the following does not go with education এর সাথে কোনটা যায় না? এই জায়গায় কোনটা যায় না? এই জায়গায় অনেকে পরীক্ষা হলে যে চাপটা থাকবে, এই চাপের কারণে ডাজ নট টুকু ফলো না করে এরা মনে করবে যে which of the following go with education। হ্যাঁ, এইটা অনেকটা ফাদের মতো, মানে ওই যে শুভঙ্করের ফাঁকি অ্যাকচুয়ালি। ইয়েস স্যার, এক্স্যাক্টলি। তাহলে সো লিভারিজম এটা তো এডুকেশনের সাথে পজিটিভ ওয়ার্ড, পজিটিভ অবশ্যই যাবে। তারপরে ডাইভার্সিটি, ভিন্নতা, একটা মানুষ পড়ালেখার মাধ্যমে তার ভেতরে বিভিন্ন ধরনের অবশ্যই মন মানসিকতা সৃষ্টি হবে। ওপেন মাইন্ডেড পারসন, তার আমার মতো স্যার অনেক উদার হবে না? একদম উদার। আচ্ছা, বাকি থাকলো কি? বিগেটরি মানে? বিগেটরি শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে বা হচ্ছে ধর্মান্ধতা। ইয়েস স্যার, মানে এক কোন একটা জিনিসের প্রতি অন্ধ হয়ে যাওয়া। ইয়েস স্যার। সো এই যে এই কোন একটা জিনিসের প্রতি যখন অন্ধ, এটা কখনোই এডুকেশনের সাথে যায় না। কারণ আমি এখানে তো বলেই দিতেছি ভাই ওপেন মাইন্ডেড পারসন, মানে ওপেন মাইন্ডনেস। হ্যাঁ, তার বিপরীত শব্দই ওটা। ইয়েস স্যার, ইউ আর রাইট স্যার। এক্স্যাক্টলি, একটু পারি আর কি। স্কাই টিচেস আস, আমাদেরকে আকাশ, আমরা অনেক সময় বলি না যে আকাশের মতো উদার হও। আকাশের তো কোনো সীমানা নাই, লিবারেল হতে শেখা। লিবারেল মানে কোনো, আমরা যেদিকে তাকাই সে জায়গায় কোনো এক জায়গায় তো লিমিটেশন থাকবে না। সো এখানে আমাদেরকে এই জেনারাসটা হচ্ছে একদম মানে পারফেক্ট ওয়ার্ড। জেনারাস শব্দের অর্থ হচ্ছে কি? উদার, ঠিক আছে? কোয়াস্টিক্স, তারপরে হচ্ছে ডোমেটিক তো হবে না, তারপরে প্যারোকিয়াল। স্যার প্যারোকিয়াল শব্দের অর্থ হলো সংকীর্ণতা, তাই না স্যার? এক্স্যাক্টলি। আর স্যার এখানে শোভেনিস্টিক মানে কি? স্বদেশপ্রেমিতা। ইনকোভিস্টিক মানে শব্দের অর্থ হচ্ছে হলো স্বদেশপ্রেমিতা। হ্যাঁ, আর ডগমেটিক মানে হলো ধর্মভীরু বা একটু ভীরুতা থাকা। ডগমা একটা, হ্যাঁ, ইয়াও আছে, একটা শব্দ আছে, ডগমা। So education teaches us, আমরা তো অ্যানসার পেয়ে গেলাম, তো ওগুলা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। About the diversity of education, the process of education, the scopes of education, the impact of education। আমি আপনি কেউ অ্যানসার বলবো না স্যার, আপনি দাগ দিয়ে দিচ্ছেন অ্যানসারে। হ্যাঁ, ব্যাপারটা কি হলো স্যার? হ্যাঁ, the impact of education, অর্থাৎ এডুকেশনের যেটা প্রভাব, মানে আসলে না চাইলেও কলম চালাচ্ছে। হ্যাঁ, ওকে, তাইলে এই কোশ্চেনগুলো জাস্ট ওদেরকে বুঝিয়ে দিই স্যার, আর এত লেখা দেওয়ার কিছু নাই। এই বুঝাই দেওয়া আমার কাছে মনে হয় যে এখানে আর বুঝাই দেওয়ার কিছু নাই। ওদের জাস্ট কোশ্চেনগুলো একটু বলে দেই স্যার, কোশ্চেনগুলো একটু বলে যাই যে আর অ্যানসারটা কিভাবে হবে। এডুকেশন হেল্প আস ফাংশন মিনিংফুলি ইন আওয়ার লাইফ এন্ড সোসাইটি, কিভাবে রাখে সেটা আমরা এডুকেশনের মাধ্যমে আমাদেরকে মানে বিভিন্ন ধরনের মন মানসিকতা সৃষ্টি হয়, উদারতা তৈরি হয়, যেটা আমাদের বিভিন্ন মানে লাইফে সোসাইটিতে এটা কি কাজে লাগে। এরপর বলছে হাউ ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স আওয়ার পাওয়ার অফ জাজমেন্ট অ্যান্ড হেল্প ইভেড অ্যানিমোসিটি, অর্থাৎ শত্রুতা থেকে আমাদেরকে যখন হচ্ছে হলো কি, সেটা হচ্ছে হলো এই এডুকেশন। ওকে, কি করে স্যার? এটা দুষ্টুমি, এটা একটা দুষ্টু মনে করে, এটা হচ্ছে হলো ওদের মতো দুষ্ট আর কি, ঠিক আছে? অ্যানিমোসিটি। সো হাউ ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স, আচ্ছা শত্রুতা কিভাবে দূর করে, অ্যানিমি থেকে অ্যানিমোসিটি, ঠিক আছে? সো ইভেড অ্যানিমোসিটি, এটার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যখন আমাদের ভেতরে মানে শিক্ষার আলোটা থাকবে, তখন আমাদের তো একজন, এই যে আমরা একই দুইজন, হ্যাঁ দুইটা মানুষ, কিন্তু সাবজেক্ট পড়াচ্ছি কয়টা? 5টা। কিসের মাধ্যমে সম্ভব হয়েছে বলো? অবশ্যই নিজেদের মধ্যে মিল আছে। কিসের জন্য এটা আসছে? এডুকেশনের মাধ্যমে। এক্স্যাক্টলি, শিক্ষা। আমাদের অন্তরকে আলোকিত করে। এক্স্যাক্টলি,
Education enlightens our mind. Exactly. And evade our animosity from our mind. Exactly. Yes, sir. Enlighten, right? Enlight থেকে সে enlighten. Enlighten ভার্ব ফর্মটা হচ্ছে enlighten. Yes. রাইট? সো এরপরে আমরা একটু দেখতে পাই একটু তাকাই। সো এরপরেরটা বলা আছে যে ইন হুইচ ওয়েস ক্যান এডুকেশন প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং আওয়ার পার্সোনালিটি। ব্যক্তিত্ব। আমাদের ব্যক্তিত্ব গঠনে কিভাবে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ব্যক্তিত্ব করে স্যার ওদের প্যাসেজে একদম একদম হুবহু লাইন বাই লাইন ওইখানে হচ্ছে বর্ণনা করা আছে আমাদের পার্সোনালিটি কিভাবে, কারণ আমাদের পার্সোনালিটি তো অনেক লিবারাল করে তোলে এডুকেশন, এবং আমাদের আমরা তখন ভালো জিনিসকে গ্রহণ করি, খারাপ জিনিসকে ত্যাগ বর্জন করি। তো এই বিষয়টা তোমরা এখানে লিখে এরপরে বলছে হাউ ক্যান এডুকেশন কন্ট্রিবিউট টু মেকিং পিপল প্রোডাক্টিভ মেম্বার অফ দ্য সোসাইটি। অলরেডি মানে আমরা এটা থেকে এটাও বুঝতে পারলাম যে অলরেডি এমসিকিউ যদি অনেক কেউ করতে করতে আসে তাহলে সে কোশ্চেন আনসারও ক্লিয়ার করতে পারবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এর পরের অ্যান্সারটা কি বলছে দেখি, পরের কোশ্চেনটা কি বলছে। এই পরের কোশ্চেনটা বলছে যে হাউ ক্যান উই বিকাম এডুকেটেড বাই ন্যাচারাল অ্যান্ড ন্যাচারাল অবজেক্টস। কাজী নজরুল ইসলামের যে কবিতাটা, হ্যাঁ হ্যাঁ, যে আকাশ আমাদেরকে উদার হতে শেখায়, বাতাস আমাদেরকে পরিশ্রমী হতে শেখায়। তাহলে আমরা কি স্যার শুধু ক্লাসরুম থেকে শিখবো, নেচার থেকে শিখবো না? এই যে আমরা এখন যে আমরা যে দুষ্টুমি করতেছি, এই দুষ্টুমির মধ্যে যে একটা মাধুর্য আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে, এইখান থেকেও তো অনেকে শেখার আছে। আমরা মানে ইন ফিউচারে দুই একের অধিক মানুষজন কাজ করব, কিন্তু আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ থাকবে, আমাদের ভিতরে সৌন্দর্য বোধ থাকবে, আমরা একে অপরের কোঅপারেটিভ করব, যেমন আমরা একজন আরেকজনকে কোঅপারেট করতেছি। এই ক্লাসটা থেকেই তোমরা শিখতে পারো। সো এরকম আরো অনেক জায়গা আছে। অবশ্যই স্যার, আমরা চাইলে বিভিন্ন গাছের কাছ থেকে শিক্ষা নিতে পারি, আমরা আমাদের কলমের কাছ থেকে শিক্ষা নিতে পারি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশন থেকে আমরা কি করতে পারি, উই ক্যান enhance our knowledge. Yes sir. Or we can gather our knowledge, right? Yes sir. Exactly. Therefore, sir, read the passage and make a flowchart showing things education gives us. শিক্ষা আমাদেরকে কি দেয়, knowledge. এইটা তো স্যার একদম প্যাসেজে হুবহু বলা আছে, আমরা একটু যাই ওদেরকে দেখায় দিই, তারপর আজকে ক্লাসটা শেষ করে দিই, কারণ ওদের নিজেদেরও পড়তে হবে, পড়ার অনেক কিছু আছে। এক্স্যাক্টলি, রিভিশনের ব্যাপার আছে। Yes sir. সেটা হচ্ছে যে give us knowledge. হ্যাঁ, giving us knowledge. Giving a set of abilities. Giving a set of abilities meaningfully in life. Meaningfully in life. Exactly. আরো বেশি পরিষ্কার হয়ে গেল। Okay. এরপরে বলছে learning Giving us ability. Learning how to read. Okay. স্যার এখানে একটা আরো দিতে পারি কিন্তু deciding rationally. Deciding the rationality and making the right choices. আকোটা বানাবো writing and doing the basic operations. এখানে কিন্তু আমার রাইটিং এবং এই ডুটা কিন্তু এরকম ডু রাখলে হবে না, আইএনজি যুক্ত করতে হবে। এর পূর্বে যা এন্ড এর পরে তা, সেহেতু আমাদের এখানে ডুটাকে কি করতে হবে, ডুইং করতে হবে, ডুইং বেসিক অপারেশনস, রাইট। এরপর হচ্ছে গেইনিং ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। স্যার আপনি তো বেশি অ্যানসার দিয়ে ফেলছেন, আরেকটু দিই, আরো দিবেন। লার্নিং টু থিংক আওয়ারসেলফ এন্ড কি বলছে, আর্টিকুলেটিং আওয়ার থটস, ওটা আইএনজি যুক্ত করে দিব। পিকিং আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স। এইভাবে স্যার আর যায় না স্যার, ওরা ভয় পাবে স্যার। ঠিক আছে, ওকে। সো মোটামুটি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এটা তো আছেই, আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের ইউটিউবে কিন্তু আমাদের হলো একটা সাজেশনমূলক ক্লাস দেওয়া আছে, তোমরা অবশ্যই ইউ গাইস মাস্ট ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড প্লিজ গিভ আস কমেন্ট এনি টাইপস অফ ফিডব্যাক। আর তোমরা আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে যে ক্লাসটা আমরা আজকে নিলাম, এরপরে তোমরা রিঅ্যারেঞ্জ ক্লোস্টার্স উইথ ক্লু উইদাউট ক্লু, এটার জন্য অবশ্যই ফলো বোর্ড কোশ্চেনস। এক্স্যাক্টলি, বোর্ড কোশ্চেনস। এবং একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে পরীক্ষা দিয়ে এসে, পরীক্ষা হলে মাথাটা ঠান্ডা রাখবা, এবং পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে কিন্তু অবশ্যই কি জানাবা। সুতরাং নো মোর টুডে, উইথ বেস্ট উইসেস অ্যান্ড রিগার্ডস টু ইউর ইংলিশ প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসার পরে সেকেন্ড পেপার ক্লাসে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।